চারিদিকে রাতের অন্ধকারে ঘন ঘটা, ঝিরঝির বাতাসে দেহ মন জুড়িয়ে যায়। রাত তখন 3:30। সমস্ত শহর জুড়ে একটা থমথম স্তব্ধতা বিরাজমান। কিছুক্ষণ আগেও শহরের লোকে লোকানো ছিল, গাড়ির শব্দে ঘুমানোর সমস্যা হতো, কিন্তু এখন সবকিছু বন্ধ। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, গ্রীষ্মকালেও ঠান্ডা অনুভব হচ্ছে। শহরে প্রতিদিন 2-3টা খুন হচ্ছে, কিন্তু পুলিশ খুনিদের ধরতে অক্ষম। তাদের ধারণা বাইরে গিয়ে খুনি তার খুন করা চালিয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে খুনি সকলের সামনে থেকেই। কাঠের চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিলয়। আজ 3 দিন হলো নিলয় বাহিরের আলো দেখেনি। কে বা কারা যেন তাকে হল থেকে তুলে এখানে নিয়ে এসেছে। নিলয় তাদের চেহারা পর্যন্ত দেখেনি। প্রতিদিন সময় মতো নিলয়ের খাবার চলে আসতো। আজকে নিলয়ের ঘুম হয় না। চোখ জোড়া বন্ধ করলে কিছু স্মৃতি ভেসে উঠছে। বাহিরে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। নিলয়ের মাথার উপর শার্ট ওয়েটারের বাল্ব জ্বলছে। রুমটা বেশ বড়, একটা রুম না বললেই চলে, কারণ জায়গাটা বিশাল আকারের। পুরানো কিছু ভাঙা জিনিসপত্র পড়ে আছে। শার্ট ওয়াটারে বাল্বের হলদেটে আলো বেশি দূর যাচ্ছে না, যতদূর পর্যন্ত যাচ্ছে ততটুকু নিলয় দেখছে, এর বেশি দেখা সম্ভব না। সবকিছু অন্ধকারে ঢেকে গেছে। হঠাৎ করে বিকট একটা শব্দ হয়। নিলয় চোখ মেলে তাকায়। বিদঘুটে অন্ধকারের মধ্য দিয়ে কয়েকটা লোক হেঁটে আসছে এদিকটায়। নিলয়ের কান সতর্ক হয়ে গেছে। দূরের শব্দ এখন তার কাছে অতি নিকট মনে হচ্ছে। 5 জন লোক এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় ভালো করে তাকায় লোকগুলোর দিকে। 3 জন লোক তার অতি পরিচিত, আর 2 জনকে চেনে নিলয়। চিনতে চায় না এরা কারা। কি অবস্থা নিলয়? সরি, মিস্টার 440। বাঁকা হাসে নিলয়। সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে রবিন উপস্থিত আছে। এখন সেই নিলয়ের উদ্দেশ্য করে কথাটা বলেছে। নিলয় তার চোখের দৃষ্টি রবিনের পাশে দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে ফেলে। আলপনা, যাকে নিলয় ভালোবাসত। এটাকে ভালোবাসা বলা হয় কিনা এটা জানে না নিলয়। আলপনা ঠিক পাশে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে তার জ্বলন্ত সিগারেট। তাকে একটা ভিলেনের মতো দেখাচ্ছে। তাদের সকলের পাশে যে 2 জন দাঁড়িয়ে আছে, তাদেরকে দেখে মনে হচ্ছে যে এরা পাহারাদার। 2 জনের হাতে AK-47 রয়েছে। এগুলো দেখে যেখানে ভয় পাওয়ার কথা সেখানে নিলয়ের হাসি পাচ্ছে। তবে চেহারায় ভয় পাওয়া একটা ভাব ফুটে উঠেছে। রবিন একটা বক্স টেনে আসে। মুখে তালা লাগিয়ে কোনো লাভ নেই, কথা বলতে হবে। আমার কাছে বলার মতো কিছু নেই। বলার মতো অনেক কিছু আছে, যদি তুই সেটা বলিস। আমাকে এখানে ধরে আনা হয়েছে কেন? 300 কোটি টাকা কোথায় আছে সেটা জানার জন্য। কথাটা শোনা মাত্র শব্দ করে হেসে ওঠে নিলয়। নিচে পড়ে থাকা চেয়ারটা তুলে বসে পুলিশ অফিসার জামাল সাহেব। পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে বসে আছে তিনি। নিলয়ের সম্পর্কে তার কিছু অজানা নয়। আলপনা এখনো দাঁড়িয়ে আছে। এটা দেখে নিলয় বলে, আলপনা, দাঁড়িয়ে থাকলে অযথা পায়ে ব্যথা করবে। এর চেয়ে ভালো হবে আমাকে ছেড়ে দিয়ে ফাঁকা চেয়ারটায় তুমি বসে পড়ো। এখানে বসার জন্য আসিনি, অযথা কথা না বলে যা জিজ্ঞেস করেছে সেটার উত্তর দে। উত্তর নেই আমার কাছে। আমি ভুল শুনিনি তো? নিলয়ের কাছে এমন কোনো প্রশ্ন আছে যেটার উত্তর নেই? এটাও বিশ্বাস করতে হবে আমাকে? আগের নিলয় আর এখনকার নিলয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যেটা বোঝার ক্ষমতা তোমাদের নেই। নিলয়, বেশি কথা আমার পছন্দ না। তুই পরিবর্তন হয়েছিস এগুলো বলে কোনো লাভ নেই। আমার শুধু ওই 300 কোটি টাকার সন্ধান চাই। টাকার ব্যাপারে আমি কোনো কথা বলতে ইচ্ছুক নই। হুট করেই জামাল সাহেব তেড়ে আসে নিলয়ের দিকে। কেউ ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করে না, কারণ সবাই জানে যে জামাল সাহেব খুবই রাগী, অন্তর্মুখী স্বভাবের মানুষ। সবসময় চুপচাপ থাকার চেষ্টা করে। তিনি যখন নিশ্চুপ থাকে তখন পরিবেশটা শান্ত থাকে, কিন্তু যখনই তিনি রেগে যান তখন পরিবেশটা অশান্ত হয়ে যায়। জামাল সাহেবের চেয়ারের পাশ থেকে নতুন স্টিকটা উঠিয়ে হাতে নেয়। সবাই তাকিয়ে আছে ওনার দিকে। কি করতে চাইছেন উনি?
মুহূর্তের মধ্যে তিনি নিলয়ের বাম হাতে জোরে একটা বাড়ি মারে। নিলয় ব্যথা পেয়েছে, এটা তার মারাত্মক চিৎকার শুনেই বোঝা যাচ্ছে। জামাল সাহেব হাসে, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। নিলয়ের কান্নার মধ্যে হেসে ওঠে। জামাল তার কলার চেপে ধরে। নিলয়ের চোখে তার চশমাটা নেই, ছোট্ট চোখ জোড়া দুটো কেমন যেন ব্যথা করছে। শরীরে কোনো জায়গায় ব্যথা পেলে তার প্রভাব অনেকটা নিলয়ের চোখে অনুভব হয়। এটা আমার আড্ডা, এখানে তোকে কেউ সাহায্য করবে না। তাকিয়ে দেখ, তোর বন্ধু বসে আছে, তার টাকা চাই, কিন্তু আমার তোকে চাই। আমাকে আপনার কেন প্রয়োজন? প্রয়োজন আছে বলেই তো টাকা না চেয়ে তোকে চেয়েছি। কোনো উদ্দেশ্য নেই আপনার? আছে তো, খুব বড় উদ্দেশ্য আছে আমার। সেটা কি? তুই আমার আন্ডারে কাজ করবি আনঅফিসিয়ালি ভাবে, এটাই আমার উদ্দেশ্য। নিলয় কারো আন্ডারে কাজ করে না, বরং তার আন্ডারে মানুষ কাজ করে। জামাল সাহেব কিছু একটা ভেবে নিলয়ের কলার ছাড়ে, ঠিক হাতে আগের মতো চেয়ারে বসে পড়ে। তিনি হাত দিয়ে একটা ছেলেকে ইশারা করে। ছেলেটা গিয়ে নিলয়ের বাঁধন খুলে দেয়। নিলয় ছাড়া পেয়ে কিছুটা উৎফুল্ল, কিন্তু ব্যথায় বাম হাতটা নাড়তে পারছে না। সে পায়ের উপর পা তুলে হাত দুটো চেয়ারে কবজাতে রাখে। নিলয়ের এমন স্টাইল দেখে রবিন বেশ রেগে যাচ্ছে। তার সবচেয়ে বেশি রাগ লাগছে এটা দেখে যে জামাল সাহেব নিলয়কে মুক্ত করে দিচ্ছেন নিজের স্বার্থের জন্য। এটা কি হলো জামাল সাহেব? কোনটা কি হলো? নিলয়কে ছেড়ে দিলেন কেন? আমি বলি কেন তিনি ছেড়ে দিয়েছেন। দুজনের কথার মাঝে নিলয় কথাটা বলে। তার কথা শুনে রবিন সহ সকলে তাকায় তার দিকে। নিলয় দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে ইশারা করে সিগারেট দেওয়ার জন্য। ছেলেটা জামাল সাহেবের দিকে আর চোখে তাকায়, মাথা ঝাঁকায় জামাল সাহেব। ছেলেটা অনুমতি পেয়ে নিলয়কে একটা সিগারেট চালিয়ে দেয়। নিলয় সিগারেটে লম্বা করে একটা টান দিয়ে ধোঁয়াগুলো নাক দিয়ে ছাড়তে ছাড়তে বলে, এই পৃথিবীতে সবাই নিজেদের স্বার্থের কথা ভেবে কাজ করে। যেমন জামাল সাহেব, আমাকে তার প্রয়োজন, তাই তিনি তোদের দুজনকে ব্যবহার করে নিজের কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু আমি তার কথায় রাজি না। তবে 50% শেয়ারে কাজ করবি, অর্ধেক আমার অর্ধেক তোর। আমি জানি আপনি এই পর্যন্ত যাবেন, কিন্তু কাজটা কি? বড় বড় বিজনেসম্যানদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা, সেখান থেকে যত টাকা পাবো সেটা দুজনের মধ্যে ভাগাভাগি করে নিব। হ্যাক করবি তুই, আর নিরাপত্তার দায়িত্ব আমার। আমার একটা শর্ত আছে, যদি আপনি সেটা মানেন তাহলে ডিল ফাইনাল, আর যদি না মানেন তাহলে বুঝতেই তো পারছেন। জামাল সাহেব বুঝে গেছে নিলয়ের কথার মানে। তিনি যদি তার শর্ত মানে তাহলেই নিলয় ডিল ফাইনাল করবে, আর না মানলে নিলয় নিজের মতো থাকবে। জামাল সাহেব চায় না নিলয়কে হাতছাড়া করতে, তাই তিনি রাজি হয়ে যায় নিলয়ের কথায়। নিলয় মুচকি হাসে। রবিন আর আলপনা শুধু দেখে যাচ্ছে কি হচ্ছে এখানে। জামাল সাহেব, তাহলে আমি আমার শর্তের কথা বলতে পারি? কেন নয় বল, তোর কি শর্ত? তাহলে এখনই রবিন আর আলপনাকে শেষ করে দিন। অবাক চোখে তাকায় জামাল সাহেব। বাসা থেকে উঠে দাঁড়ায় রবিন, ছুটে আসে নিলয়ের দিকে। জামাল সাহেব বাধা দেয়। রবিন ধাক্কা মারে জামাল সাহেবকে। জামাল নিচে পড়ে যায়। নিলয় নিচে তাকায়। জামাল তার স্টিক দিয়ে রবিনের পায়ের গলালিতে জোরে একটা বাড়ি মারে। রবিনের কিছু হয় না। সে নিলয়ের কলার ধরে চেয়ার থেকে তুলে দেয়। নিলয় সিগারেট ফেলে দেয়, চোখ রাখে রবিনের চোখে। শান্ত চোখ জোড়া রেগে লাল হয়ে গেছে, প্রতিশোধের নেশা কাজ করছে। একটা ছেলে আলপনাকে মারার জন্য এগিয়ে যায়। আলপনা নিচে থেকে কাঠের খালি বক্সটা হাতে নিয়ে ছেলেটার মাথায় মারে। ছেলেটার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। সে আলপনার থেকে দূরে সরে আসে। আরেকটা ছেলে এগিয়ে আসে তার দিকে। এইবার আলপনা আশেপাশে তাকায়। তার থেকে সামান্য দূরে একটা লোহার রড পড়ে আছে। সে গিয়ে সেটা হাতে নেয়। ছেলেটা বুঝে গেছে এটা দিয়ে বাড়ি দিলে তার অস্তিত্ব থাকবে না, তাই সে পিছপা হয়ে পিছিয়ে আসে। অনেকক্ষণ হয়েছে, চুপ হয়ে আছে নিলয়। রবিন বিষাদ সাপের মতো ফুসফুস করছে। কখন জানি নিলয়ে কামড় দেয় সে অপেক্ষায় আছে আলপনা।
জামাল এগিয়ে আসে রবিনের দিকে। কি হচ্ছে এসব রবিন? তুমি নিলয়ের কলার এভাবে ধরেছো কেন? আপনি তখন নিলয়ের কলার ধরেছিলেন, তখন তো আমি কিছু বলিনি। তাহলে এখন আপনি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন কেন? আমার মুখের উপরে কোনো কথা বলবে না। বাহ, আপনি আপনার স্বার্থের জন্য সব করতে পারবেন, আর আমি আমার স্বার্থের জন্য কিছু করতেই পারবো না? এটা কেমন বিচার? রবিন, বেশি বলে ফেলছো তুমি। এর পরিণতি ভালো হবে না বলে দিচ্ছি। সবাই জানে রবিন একটু বেশি কথা বলে। তোর কি চাই? আমায় ঘেঁষে কথাটা বলে নিলয়। রবিন নিলয়ের মুখের কাছে মুখ নিয়ে বলে, 300 কোটি টাকার সন্ধান। আমি জানি তুই এটাই চাইবি, তাই তোর জন্য আমার পক্ষ থেকে একটা শর্ত আছে। রাজি হলে 300 কোটি তোর। আমি রাজি, বল কি শর্ত আছে তোর? জামাল সাহেবকে চোখের সামনে শেষ করতে পারলে 300 কোটি পেয়ে যাবি। রাজি আছিস? শব্দ করে হেসে ওঠে রবিন। নিলয়ের কলার ছেড়ে দিয়ে জামাল সাহেবের সামনে দাঁড়িয়ে কতক্ষণ হাসে রবিন। জামাল সাহেব রাগী কণ্ঠে নিলয়ের উদ্দেশ্য বলে, নিলয়, তুই কি আমাদের সাথে গেম খেলছিস? আপনার এমন কেন মনে হলো? তার কারণ অবশ্য তোকে বলে দিতে হবে না। তোর কথায় রবিন আমাকে কিছুই করবে না, সেটা আমি ভালো করেই জানি। কে বলেছে নিলয়ের কথায় আমি কিছু করব না? জামাল সাহেব, আপনার মূল্য আমার কাছে অতি সামান্য, কিন্তু 300 কোটি টাকার লোভ জেগেছে আমার মনে। ভুল করছো রবিন। সে নিজেকে আমাদের হাত থেকে বাঁচানোর জন্য এগুলো করছে। নিলয় কথায় কান দিও না। জামাল সাহেব, আপনি অতিরিক্ত বুদ্ধিমান, নিজের ভালো সবটাই বুঝেন। তখন তো আমাদের কথা চিন্তা না করেই নিলয়ের ডিলে রাজি হয়েছিলেন, তাহলে এখন আমি কেন আপনার কথায় কান দেব? কথাগুলো বলে রবিন আস্তে আস্তে জামাল সাহেবের দিকে এগিয়ে যায়। জামাল সাহেব তার হাতে থাকা স্টিক দিয়ে রবিনকে বাড়ি মারে। এমন সময় রবিন জামাল সাহেবের হাত থেকে স্টিকটা নিয়ে সবাইকে অবাক করে দিয়ে নিলয়ের মুখ বরাবর বাড়ি মারে। নিলয়ের মুখ থেকে এক ঝাঁক রক্ত নিচে পড়ে যায়। ডান হাত দিয়ে ঠোঁটের কোণে আবছা রক্তটুকু মুছে নেয় সে। রক্তিম চোখে রবিনের দিকে তাকায়। রবিন শয়তানি মার্কা হাসি হাসছে। হঠাৎ তার কি হয়ে গিয়েছে সেটা কেউ বুঝতে পারছে না। জামাল সাহেব তো রবিনের এমন আচরণে ভয়ঙ্কর ভড়কে গেছে। কোথায় মারার কথা ওনাকে, কিন্তু সেটা না করে নিলয়কে বাড়ি মারছে। নিলয় এখন বেশ আহত হয়ে গেছে। শরীরে পরিমাণ মতো শক্তিটুকু নেই। সে গিয়ে ফাঁকা চেয়ারটাতে বসতে বসতে বলে, স্টিকের বাড়িটা কিন্তু বেশ জোরেই ছিল। নিলয়, আমি আজকে বাসা থেকে বের হয়েছি 300 কোটি টাকা পাওয়ার আশায়। যদি সেটা না পাই তাহলে তোকে মেরে দিব। রবিন, তোর শরীরে দিন দিন শক্তি বেড়েই চলেছে। তুই কিন্তু চাইলেই বক্সিং খেলায় যোগ দিতে পারিস। আমি কি বলছি আর তুই কি বলছিস এগুলো? মেরে দে আমাকে, কারণ টাকাগুলো তুই পাবি না আর। রবিন নিলয়ের ডান হাঁটুর উপর পা রেখে বলে, টাকাগুলো কি করেছিস তুই? আগে যা করেছি এখন সেটাই করছি। তার মানে তুই টাকাগুলো বৃদ্ধাশ্রমে দান করে এসেছিস? যা ভেবেছিস ঠিক তাই। নিলয়ের মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথেই রবিন নিলয়ের বুকে লাথি মারে। নিলয় চেয়ার সহ নিচে পড়ে যায়। কাঠের চেয়ারে দুইটা পায়া ভেঙে একাকার। আলপনা এসে নিলয়ের বুকের উপর পা রাখে। নিলয় ব্যথায় আশ্বাস করছে। খুব দানবীর হয়ে গেছিস তুই। 300 কোটি টাকা যে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিস। কথা তো ছিল এটাই, হ্যাক করা সমস্ত টাকা আমরা ওই বৃদ্ধাশ্রমে দান করে দিব। আমাদের ভাগ কোথায় তাহলে? 300 কোটি টাকার কোনো ভাগ হবে না, এটাই তো আমাদের মধ্যে কথা হয়েছিল। তাহলে এখন আবার তোদের ভাগ কোথা থেকে এসেছে? আমি এত কিছু জানি না, আমার টাকা চাই, টাকা। এত টাকা দিয়ে কি করবে তুমি? আয়েশ করব, বিলাসবহুল ভাবে জীবনযাপন করব, রানীর মতো চলাফেরা করব। তার জন্য প্রয়োজন অনেক টাকা। নিলয় নিজেও জানে এই পৃথিবীতে টিকে থাকতে হলে টাকার অনেক প্রয়োজন। আলপনা মেয়েটা গরিব ঘরের,
তাই হয়তো তার আয়েশ করার অনেক ইচ্ছে। আলপনা সিগারেটে ধোঁয়া ছাড়ছে। রবিন গিয়ে নিলয়কে নিচ থেকে তুলে বাম পাশের চোয়ালে জোরে একটা ঘুষি মারে। নিলয় নিজেকে সামলাতে না পেরে বক্সের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সারা শরীরে তীব্র ব্যথা, তবে গ্রাহ্য না করে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে। নিলয় বুঝতে পারল বিশ্রাম না নিয়ে ওর পক্ষে আর সম্ভব নয়। এত দুর্বল, পা দুটো কাঁপছে, হাঁপানো ধরনটা যেন শ্বাসকষ্টে ভুগছে। শ্বাস ছাড়তে সমস্যা না হলেও শ্বাস গ্রহণ করতে সমস্যা হচ্ছে। অনেক চেষ্টার পর বক্সের সাথে হেলান দিল সেটার গায়ে। চোখ দুটো আপনা থেকে বুঝে আসছে। উরুর একটা পেশি বারবার মোচড় খাচ্ছে, কারণ এখানে স্ত্রীকের শক্ত একটা বাড়ি পড়েছে। কোথা থেকে যেন মশা মাছি বসতে তার চোখে মুখে। সিগারেটের গন্ধে পরিবেশটা নেশাক্ত হয়ে উঠেছে। রবি নিলয়ের দিকে এগিয়ে আসতে গেলেই জামাল সাহেব তাকে বাধা দিয়ে বলে, রবিন, থামো এইবার, বেচারা নয়তো মারা যাবে। মারা গেলে যাক, তবুও নিজের রাগটুকু কমাতে পারবো। এইভাবে হবে না, আমি শেষবারের মতো তাকে সুযোগ দিব। জামাল সাহেব শক্ত গলায় ডাক দেয়। নিলয় ঠোঁটের কোণে শুষ্ক হাসি রেখা ঝুলিয়ে বলে, 5 জনকে একসাথে মারতে আমার বেশি সময় লাগবে না। সবাইকে মারার আগে জানিয়ে দিচ্ছি, যদি কারো কোনো ইচ্ছে থাকে তাহলে বলতে পারিস, আমি সেটা পূর্ণ করার চেষ্টা করব। আর এমন কিছু চাইবি না যেটা এই মুহূর্তে পাওয়া অসম্ভব। মাথাটা নিচু করা, একটু জোরে শব্দ করে কথাগুলো বলে থামে নিলয়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, তবুও সে কথাগুলো বলছে। নিলয়ের কথা শুনে সবাই হাসলেও জামাল সাহেব হাসলেন না। ওনার কেমন যেন সন্দেহ লাগছে। তার নীরবতায় সামনের শত্রুর মৃত্যু নিশ্চিত। জামাল সাহেব আর দেরি না করে একটা পিস্তল বের করে। নিলয় সেদিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। অন্ধকার থেকে আচমকা কাঁচ ভাঙার আওয়াজে সবাই সেদিকে লক্ষ্য করে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, শুধু কালো অন্ধকার আর একটা কাঁচ ভাঙার শব্দ হয়। এইবার একটা ছেলে বন্দুক হাতে অন্ধকারের দিকে হেঁটে যায়, কিন্তু অনেকক্ষণ হয়েছে সে আর ফিরে আসে না। জামাল সাহেব চিন্তিত গলায় বলে ওঠে, মাসুদ, তুই গিয়ে দেখ। আয় রাব্বি, কেন এখনো আসছে না? জামাল সাহেবের কথা শুনে নিলয় আহত গলায় হাসে। নিলয়ের হাসির আওয়াজ শুনে মাসুদ নামের ছেলেটা দাঁড়িয়ে যায়। পেছন ফিরে আরেকবার নিলয়ের শুকনো মুখের দিকে তাকায়। নিলয় হাসছে। মাসুদের মনে মনে একটা ভয় কাজ করছে, তবু সে রবিনের হাতের ইশারায় অন্ধকারের দিকে যেতে থাকে। অন্ধকারের মধ্যে কেউ একজন হারকিন হাতে দাঁড়িয়ে আছে। হারকিনের হলদেটে আলোয় মাসুদ দেখতে পায় রাব্বির মৃতদেহ। সে সিগারেটটা ফেলে সে AK-47 দিয়ে আগন্তুকের দিকে একটা গুলি ছোড়ে, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পেছনে দেয়ালে লাগে। আগন্তুক বাম হাতে হারকেনটা রেখে ডান হাতে পিস্তল দিয়ে একটা গুলি করে। এবার আর লক্ষ্যভ্রষ্ট হয়নি, সরাসরি বুলেটটা গিয়ে মাসুদের বুকে লাগে। রক্তমাখা দেহে লুটিয়ে পড়ল মাসুদ। অন্ধকার থেকে পিস্তল চালানোর শব্দ শুনে ভয় পেয়ে যায় জামাল সাহেব। রবিন তার পিস্তলটা হাতে নেয়। সবাই তাকিয়ে আছে অন্ধকারের মধ্যে থেকে হারকেন হাতে বেরিয়ে আসা আগন্তুকের দিকে। মাথায় বর্ষর একটা টুপি পরে আছে সে, গায়ে গাঢ় রঙের দামি মেয়েলি জ্যাকেট। গুটি গুটি পায়ে হেঁটে আগন্তুক এসে থামল জামাল সাহেবের সামনে। রবিন পিস্তলটা জায়গা মতো রেখে দেয়। মেয়ে মানুষ, তাই ভয় পাওয়ার কোনো উল্লেখ্য কারণ খুঁজে পাচ্ছে না রবিন। নিলয় নিজেও অবাক উদীয়মান এই নারী আগন্তুককে দেখে। কিসের জন্য তার আগমন এখানে হয়েছে কিছু বুঝতে পারছে না নিলয়। সে কিছুক্ষণের জন্য তাকায় আগন্তুকের দিকে। মুখটা সাদা মাস্কের জন্য বোঝা যাচ্ছে না, চোখ দুটো স্পষ্ট, লম্বা লম্বা চুলগুলো পেছনে ছড়িয়ে আছে। তার হাতের দিকে তাকায় নিলয়। বাম হাতে হারকেন আর ডান হাতে সম্পূর্ণ ফাঁকা। তবে কিছুক্ষণ আগে যে সে পিস্তল চালিয়েছে, এটা তার হাত কাঁপা দেখেই বোঝা যাচ্ছে। আলপনা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল এখানে। সে মুখ খুলে বলল, এই মেয়ে, কে তুমি? আর এখানেই বা কি করছো? দেখতে এসেছি কি হচ্ছে এখানে। অন্ধকারে পিস্তল চালিয়েছে কে? তুমি নাকি অন্য কেউ? পিস্তল চালিয়েছ কোথায়? আমি তো শব্দ শুনতে পাইনি।
এই মেয়ে, এভাবে হাসতেছো কেন? আপনার কথা শুনে। মেয়েটা কথা শুনে নিলয়ের কেমন যেন সন্দেহ হচ্ছে। মেয়েটার গলার স্বর তার কাছে কেমন যেন পরিচিত বলে মনে হচ্ছে। মেয়েটার হাসি নিলয় খুব কাছ থেকে অনুভব করছে, কিন্তু সেটা মনে করতে পারছে না, কারণ গলার স্বর নিলয় পাশে। মেয়েটা তার দিকে তাকায়, দুজনে চোখাচোখি হলেই নিলয় চোখ নামিয়ে নেয়। পরিচিত চোখ জোড়া আজকে কেন যেন বহু দিনের অচেনা মনে হচ্ছে। নিলয়ের দৃষ্টি যায় রুমের এক কোণে, তার চশমাটা পড়ে আছে, তবে স্ক্যাচ দুটো ভাঙা। এগিয়ে যায় রবিন মেয়েটার দিকে, তার উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। নিলয় উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। জামাল সাহেব নিজের কোটের বোতামটা লাগিয়ে রবিনের দিকে তাকায়। রবিন খারাপ মতলবে মেয়েটার শরীরে হাত বাড়িয়ে দিল, কিন্তু তার হাত শরীর পর্যন্ত যাওয়ার আগেই সে নিচে পড়ে যায়। একটা গুলির শব্দ, বুলেটটা তার পায়ের গোড়াতে লেগেছে। সবাই তাকায় মেয়েটার ডান হাতের দিকে। সিঙ্গেল রেট অফ ফ্রি এর M15 রয়েছে তার হাতে। এটা দিয়ে যে রবিনকে গুলি করেছে এটা কোনো সন্দেহ নেই। আলপনা এগিয়ে যাওয়ার সাথে সাথেই তার বাম বাহুতে একটা বুলেট বিদ্ধ হয়। খানিকটা দূরে সরে যায় আলপনা। জামাল সাহেব বুঝে গেছে আগন্তুক এসেছে নীলাকে বাঁচাতে। তিনি কিছুক্ষণ চুপ থেকে পরিবেশটা মন দিয়ে বোঝার চেষ্টা করে। হঠাৎ তিনি নিজের পিস্তলটা বের করে নিলয়ের হাঁটুর গলাতে গুলি করে। নিলয় বুঝতে পারেনি জামাল সাহেব তাকে এভাবে গুলি করে দেবে। সাথে সাথে তিনি আরেকটা গুলি মাথার উপরে শার্ট ওয়াটারের বাল্বে করে। বাল্ব কেটে নিচে পড়ে যায়। রুমটায় অন্ধকার বিরাজমান করছে। শুধুমাত্র আগন্তুকের হারকিন থেকে যতটুকু আলো আশেপাশে ছড়িয়ে পড়েছে। জামাল সাহেব নিজের কভার নিয়ে নেয়। আগন্তুক নিলয়ের দিকে তাকিয়ে তার দিকে এগিয়ে যাবে, এমন সময় আরেকটা গুলির আওয়াজ হয়। অন্ধকারে কার শরীরে লেগেছে গুলিটা কিছুই বোঝা যায়নি, শুধু শব্দ হয়েছে কারো ব্যথা পাওয়ার। আওয়াজটা আগন্তুক হাত থেকে হারকেনটা নিচে ফেলে দেয়। আগন্তুকের নিলয়ের হাতে ধরে কোনো মতে বেরিয়ে আসে সে রুম থেকে। বাইরে একটা কালো কালারের গাড়ি দাঁড়ি করানো আছে। আগন্তুক নিলয়কে নিয়ে গাড়িতে উঠে এসে স্টিয়ারিং ধরে। তার পাশের সিটে নিলয়। তার অবস্থা বেশি একটা সুবিধের নয়, জ্ঞান হারিয়েছে সে। আগন্তুক আর দেরি না করে স্টার্ট দেয় গাড়িটা। তবে গাড়িটা চলতে শুরু করে, থামবে কোনো এক হাসপাতালের সামনে। তারপরেই আরিয়া, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে, তুমি এদিকটা দেখো। এসিপি লথিফ স্যারের কথা শুনে আরিয়া ল্যাম্পপোস্ট থেকে চোখ জোড়া দৃষ্টি সরিয়ে নেয়, ওনার দিকে তাকায়। বেশ লম্বা চওড়া বয়স, কম বেশি 50। ফুটবল খেলোয়াড় একটি ভাব আছে চেহারায়। মাথার উপরিভাগে বিশাল টাক। পরনে ওনার ভালো দর্জি তৈরি দামি পোশাক। হাতে থাকা মোবাইলটা বেশ কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছে। মুখের মধ্যেও চিন্তিত একটা ভাব ফুটে উঠেছে। আরিয়া একটা ফাইল বের করে টেবিলের উপর রাখে। লতিফ সাহেব আরেকবার ঘড়ির দিকে তাকায়। সময় অল্প। আরিয়া বুঝতে পেরেছে ওনার হাতে বেশি সময় নেই, তাই আরিয়া বলে, স্যার কোথায় যাচ্ছেন নাকি? এখনই তো বললাম তোমাকে, হাসপাতালে যাচ্ছি। ল্যাপটপে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, যার কারণে আপনার কথাটা বুঝতে পারিনি। এখন তো বুঝতে পেরেছো? বেশ বুঝতে পেরেছি, কিন্তু হঠাৎ হাসপাতালে যাওয়ার কারণ কি? আপনার কি শরীর খারাপ নাকি? আমার শরীর খারাপ হতে যাবে কেন? দেখছো না কতটা সুস্থ আছি আমি। আপনি সুস্থ, তাহলে অসুস্থ কে? তোমাকে বলেছিলাম না, আমার একটা বন্ধু আছে, পুলিশ কমিশনার, নাম জামান। তার পায়ে গতকাল রাতে গুলি লেগেছে। খুব খারাপ একটা পরিস্থিতি, তাকে দেখার জন্য যাচ্ছি। আপনি যান, তাহলে আমি এদিকটা সামলে নেব। লতিফ সাহেবের একটা বিশ্বাস আছে আরিয়ার প্রতি। তিনি আরিয়ার কাঁধে হাত রাখে। আরিয়া ওনার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি উপহার দেয়। বেরিয়ে যায় এসিপি লতিফ স্যার। আরিয়া ইমেলে একটা মেসেজ আসে। সে মেসেজ অপশনে ঢুকে দেখতে পায় যে তাকে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে। তার প্রায় সময় তার ইমেলের এই ধরনের মেসেজগুলো আসে, কিন্তু সে এটার বিরুদ্ধে কোনো কিছু করতে পারে না। কি করে এই মেসেজ, কার ইমেল থেকে মেসেজ পাঠানো হয় সেটা কোনো চিহ্ন পর্যন্ত নেই। আরিয়া ওয়েবসাইটে ক্লিক করে তাকে কটার স্কুট নামে একটা ওয়েবসাইটে প্রবেশ করলো।
হঠাৎ সে দেখতে পায় তার ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠেছে ইউর ইমেল অ্যাকাউন্ট হ্যাকেড লেখাটা দেখে মাত্র ভয় পেয়ে যায় আরিয়া, কারণ সেখানে বলা হয়েছে যে তার ইমেল অ্যাকাউন্ট চুরি হয়ে গেছে। এই ইমেল তার সমস্ত গুরুত্বপূর্ণ কেসের সমাধান রয়েছে, আর সে যে কেসগুলোর সমাধান করবে বলে ভেবেছে তার অনেক প্রমাণ সেভ করা রয়েছে ইমেলে। এটা হাতছাড়া হয়ে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইমেল দিয়ে সে মিস্টার 440-এর সাথে কথা বলতো। যদিও এগুলো কোনোভাবে লিক হয়ে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যায়। আরিয়া কিছু বুঝতে না পেরে টেবিলের ওপর থেকে মোবাইলটা নিয়ে একটা নাম্বার ডায়াল করলো, যেটা মিস্টার 440 দিয়ে সেভ করা। ওই পাশ থেকে নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। চিন্তায় পড়ে গেছে আরিয়া। বর্ষা থেকে উঠে দাঁড়ায় সে। পাশের কেবিন পারভেজ হচ্ছে জুনিয়র সিআইডি অফিসার। এই পর্যন্ত সে অনেক কেস আরিয়ার সহায়তা করেছে। আরিয়া পারভেজের কেবিনে ঢুকে সাথে সাথে পারভেজ নিজের কাজ রেখে বসা থেকে উঠে দাঁড়ায়। আরিয়া হাত দিয়ে বসার জন্য ইশারা করে। পারভেজ নিজের কাজে মনোযোগ করে। আরিয়া দ্রুত গিয়ে পারভেজের ল্যাপটপটা নিয়ে ইমেলটা লগ ইন করার চেষ্টা করে, কিন্তু বার কয়েক ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। আরিয়া বুঝে গেছে হ্যাকার তার মেলের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেছে, আর কোনো উপায় নেই। মন খারাপ করে সে কেবিন থেকে বেরিয়ে যায়। পারভেজের দিকে সেদিকে রহস্যময় একটা হাসি দেয় তাকিয়ে। পকেট থেকে মোবাইলটা বের করে কাউকে ফোন দিয়ে বলে, কাজ শেষ। সে এখনো পাগলের মতো নিজের ইমেল আইডিতে ঢোকার চেষ্টা করবে। তুমি তার সমস্ত SMS গুলো ইনবক্স করে আইডিটা নষ্ট করে দাও। তারপর দেখব সে কিভাবে কি করে। মিস্টার 440 চাইলেও কিছু করতে পারবে না। পারভেজ কথা শুনে ওই পাশ থেকে অদৃশ্য আগন্তুক শব্দ করে হাসে, মন খোলা হাসি, যে হাসিতে কষ্টের আভা নেই, শুধু নতুন কিছু ফিরে পাওয়ার উল্লাস। পারভেজের কল কেটে দেওয়ার আগেই কলটা কেটে যায়। সে বুঝে গেছে আগন্তুক এখন নিজের কাজে মনোনিবেশ করবে। অযথা কথা বলে সময় নষ্ট করবে না। সময়ের মূল্য খুব কম মানুষের দিয়ে থাকে, তবে সময় অপচয় করার লোকজনের অভাব নেই। পারভেজ মেল ছোট্ট একটা মেসেজ এসেছে, যেটা দেখে তার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সে জানে কে পাঠিয়েছে এই টাকাগুলো, তবে তার নাম বলতে ইচ্ছুক নয় পারভেজ। রহমান সাহেবের কাছ থেকে ওনার বাইকের চাবি নিয়ে বাইক স্টার্ট দেয় আরিয়া। বাসার উদ্দেশ্যে রওনা দেয় সে। বলে রাখা ভালো, রহমান সাহেব হচ্ছে আরেকজন জুনিয়র সিআইডি অফিসার। অল্প দিনের মধ্যে আরিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠেছে তার। রহমান সাহেবের বয়স 34-এর অধিক। আরিয়ার থেকে বয়সে অনেক বড় হবে, তবে দুজনের সাথে বন্ধু সুলভ আচরণ করে। আরিয়া বাসায় পৌঁছে গেছে। সোফার উপর লোহা দিয়ে দুপায়ের উপর ল্যাপটপ রেখে সেটায় মুশকুল হয়ে আছে শ্রাবণী। তার পাশে কালো কালারের কফির মগ রাখা। গরম কফি থেকে ধোঁয়াগুলো বাষ্পীভূত হয়ে যাচ্ছে। আরিয়াকে এভাবে চিন্তিত হয়ে আসতে দেখে সে মুচকি এসে জিজ্ঞাসা করে, মিস আরিয়া, আজকে হঠাৎ অফিস থেকে এই অসময় আসার কারণটা কি জানতে পারি? হঠাৎ এমন প্রশ্ন কেন? আরিয়া বিরক্ত মুখে প্রশ্ন কর্তার দিকে তাকালো। চোখে 0 পয়েন্টের চশমা, শরীরে মেয়েদের কৃত্রিম পোশাক। রংটা কেমন যেন পছন্দ হয়নি আরিয়ার, কারণ এখন গরমকাল। গরমে সাদা রঙের পোশাকে জয় জয়কার সব সময়। গরমে সাদা ও অন্যান্য হালকা রঙের পোশাক আরামের পাশাপাশি চোখে প্রশান্তি দেয়। হালকা গোলাপি, বেগুনি, হালকা নীল, আকাশি, ধূসর রঙের পোশাক প্রাধান্য। কৃত্রিম পোশাক আশাক গরমের জন্য মানায় না। এমনিতেই বেশ গরম, তার সাথে কৃত্রিম পোশাকের আলাদা একটা গরম সহ্য করা যায় না। শ্রাবণী কিভাবে এমন পোশাক পরে আছে বুঝতে পারছে না আরিয়া। শ্রাবণী হাতে ল্যাপটপ দেখে খুশিতে হয়ে যায় আরিয়া। এগিয়ে যায়, সোফায় গা এড়িয়ে দেয়। শ্রাবণী আগ্রহ নিয়ে প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছে। এটা বুঝতে পারে আরিয়ান বলল, শ্রাবণী, হ্যাকিং সম্বন্ধে তোমার কোনো জ্ঞান আছে? হঠাৎ এমন প্রশ্ন কেন? আমার প্রশ্নের সময় অসময় নেই।
যখন মাথায় প্রশ্ন ঘুরপাক খায় তখনই প্রশ্ন করে ফেলি। আমি আবার আপনার মতো নই, যখন তখন প্রশ্নের জবাব দিই না। বললে না যে হ্যাকিং সম্বন্ধে তোমার কোনো জ্ঞান আছে কিনা? তেমন কিছু জানা নেই, এই সমন্বয়ে তবে সামান্য ধারণা আছে। ও আচ্ছা, বলতে পারো? যেমন আমার ইমেল আইডি হ্যাক হয়ে গিয়েছে। বিসম্মিত হলো শ্রাবণী কথাটা শোনা মাত্র। তবে এটা ব্যাপার চিন্তা করে তার সামান্য হাসিও পায়, কারণ আরিয়া একজন সিআইডি অফিসার। তাদের টিমে কাজ করে নিলয় নামের একটা বিখ্যাত হ্যাকার। সে থাকলেও কিভাবে আরিয়া আইডি হ্যাক হয়ে গিয়েছে এটা ভেবে হাসে শ্রাবণী। তার হাসি দেখে বিরক্ত প্রকাশ করে আরিয়া। আপনার টিমে তো বিশ্ববিখ্যাত হ্যাকার আছে, কি যেন নাম তার? নিলয়। সে থাকতেও কিভাবে হ্যাক হয়ে গেল আপনার আইডি? আমিও বুঝতে পারছি না। তাহলে নিলয়কে জানান আপনার সমস্যার কথা। রাত 12টার সময় ছাড়া অন্য কোনো সময় তার সাথে যোগাযোগ করা যায় না, কিন্তু এতক্ষণে হ্যাকার আমার গুরুত্বপূর্ণ কেসের প্রমাণগুলো নিয়ে নেবে। আমি আপনার আইডি ব্যাগ এনে দিতে পারবো না, তবে কিছু কথা বলতে পারি, হয়তো আপনার কাজে আসতে পারে। বলো তাহলে। শ্রাবণী তার ল্যাপটপটা অফ করে একটা চুমুক কফি পান করে নিল। আরিয়া পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। শ্রাবণীর কাছে বিষয়টা পছন্দ হলো না। আরিয়ার অভ্যাস যেটা, গুরুত্বপূর্ণ কথার সময় তার সিগারেট না হলে চলে না। এখন জ্বলন্ত সিগারেটের আর শ্রাবণী বলা কথা তার শেষ রক্ষা। সিগারেটে মস্তিষ্কের টেনশন দূর করে। কথাটা তাদের কাছে সত্যি যায় সিগারেট পান করে, আর কথা তাদের কাছে মিথ্যা যায় সিগারেট পান না করে। এইবার শ্রাবণী বলা শুরু করে। স্প্যাপিং করতে অনেক সময় স্প্যাম মেইল সেন্ড করার জন্য বিভিন্ন ওয়েবসাইটগুলোকে রিমোটভাবে হ্যাক করা হয়। তারপরে সাইট থেকে একসঙ্গে হাজারো বা লাখো মেইল সেন্ড করা হয়। অনেক সময় তো সাইট মালিক কিছুই বুঝতে পারে না, বাট এদিকে হ্যাকার তার কাজ চালিয়ে যেতে থাকে। যেহেতু আপনার সাইট সার্ভার একটি কম্পিউটারে, তাই সেই কম্পিউটিং পাওয়ার কাজে লাগিয়ে যা ইচ্ছে তা করা সম্ভব। একজন হ্যাকার ফ্রিতে লাখো ফেল মেল বিভিন্ন অ্যাড্রেসে পাঠাতে থাকে। এতে ওই মেলকে ট্রেস করা অসম্ভব হয়ে যায়, কেননা মেলটি হ্যাকার কম্পিউটার থেকে না এসে আপনার ওয়েব সার্ভার থেকে আসছে। হ্যাকার তো তাহলে ইমেল স্প্যামিং করে অনেক টাকা ইনকাম করে। ইমেল স্প্যামিং করে হ্যাকার অনেক টাকা ইনকাম করে নিতে পারে, কিন্তু ওয়েব সার্ভার কোম্পানিগুলোকে অনেক টাকা খরচ করতে হয়। তাদের আইপি অ্যাড্রেসগুলো ব্ল্যাক লিস্টে হয়ে যায়, সেগুলোকে ঠিক করতে টাকা লাগে। তুমি এত কিছু জানো কিভাবে? ছেলেটার নাম আসিক রম্বানি, আমার সাথেই পড়াশোনা করে। ইন্টারনেট জগতের সবকিছুর সম্বন্ধে তার প্রচুর জ্ঞান রয়েছে। সে হ্যাকিং ব্যাপারে খুবই দক্ষ, আর এত কিছু তার কাছ থেকেই শিখেছি। তার মানে তুমি হ্যাকার? একগাল হাসে শ্রাবণী। আরিয়া বিষয়টা লক্ষ্য করলো। হাসলে শ্রাবণীকে বেমানান লাগে। এত সুন্দর মেয়েটার শ্যামলা গায়ের রং, চোখে মুখে তেমন কোনো বিশেষত্ব নেই, কিন্তু তবুও এমন মায়া জাগিয়ে তুলেছে। আরিয়া সামান্য লজ্জিত বোধ করলো। সে চিন্তিত মস্তিষ্কে দীর্ঘ সময় বসে রইল। একসঙ্গে বেশ কয়েকটা জিনিস নিয়ে সে ভাবছে। শ্রাবণী এগুলো বলার কারণ কি? আবার হাসি মুখে কথা বলছে। আগের মতো রুক্ষ ব্যবহারে হঠাৎ উধাও হয়ে গিয়েছে। কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। আরিয়ার কাছে কেমন যেন মনে হচ্ছে এই হাসির পেছনে লুকিয়ে আছে বড়সড় কোনো রহস্য। আমি কি আপনাকে বলেছি যে আমি হ্যাকার? বলনি, কিন্তু তোমার কথা শুনে কিছুটা আন্দাজ করতে পারছি। আন্দাজ করলে সেটা মনের ভেতর রাখতে ভয় প্রকাশ করতে নেই, কারণ আপনার চিন্তা চেতনা অন্য কারোর সাথে মিল পাওয়া যায় না। হাসিকের সাথে দেখা করতে চাই। বেশ রাগী কণ্ঠে কথা বলে আরিয়া। শ্রাবণী আজকাল তাকে জ্ঞান একটু বেশি দিয়ে যাচ্ছে, সাথে তো হাসি মুখে বিষাক্ত কথাগুলো রয়েছেই। সহ্য হয় না আরিয়ার, গায়ে একেবারে জ্বলে যাচ্ছে।
তবে সেটা সে বোঝাতে চেষ্টা করছে তার রাগী কণ্ঠের মাধ্যমে। স্থির হয়ে বসে শ্রাবণী বলে, আশিকের সাথে দেখা করিয়ে দিব, সমস্যা নেই, তবে একটা শর্ত আছে আমার। শর্ত থাকতেই পারে, আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। ভেবে বলছেন তো? শর্তের কথা শুনে আবার পাল্টি খেলে হবে না কিন্তু। আইনের লোক আমি, আমার কথায় ভরসা রাখতে পারো। আপনার উপর ভরসা আছে আমার। বেশ ভালো, তাহলে এবার নির্ভয়ে বলে ফেলো। শ্রাবণী একটু সময় নেয় কথাটা বলতে। দেয়াল ঘড়িতে দৃষ্টি ফেলে দেয়, দেখে নেয় বর্তমান সময়টা। কিচেনের ভেতরে কিছু ভেঙে যাওয়ার শব্দ হলো। ঘাড় ফিরিয়ে তাকায় শ্রাবণী। পাশের বাসার বিড়ালটা কিচেন থেকে বেরিয়ে আসছে। শ্রাবণী বুঝতে অসুবিধা হলো না যে বিড়ালটা কিছু একটা নিচে ফেলে দিয়েছে। আরিয়া হাত দিয়ে বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করছে। এর মধ্যেই শ্রাবণী বলে ওঠে, মিস্টার 440 কে আমার সাথে পরিচয় করিয়ে দিতে হবে, তারপর আমি আশিকের সাথে আপনার পরিচয় করিয়ে দিব। আরিয়া সরু চোখে তাকায় শ্রাবণীর দিকে। ডান হাতটা দিয়ে লম্বা চুলগুলো ঠিক করে নেয়। বাম হাতের আঙুলের ফাঁকে থাকা জ্বলন্ত সিগারেট আরেকটা টান দিয়ে নির্বিঘ্নে ধোঁয়াগুলো ছড়াতে থাকে। আরিয়া স্বাভাবিকভাবে সিগারেট টানছে। শ্রাবণী ভেবেছিল আরিয়া কথা শুনে অবাক হয়ে অস্বাভাবিক আচরণ করবে, কিন্তু সে কিছুই করছে না। শ্রাবণী কিছু বলতে চেয়েও থেমে যায়। আরিয়া সিগারেটের প্রায় শেষ পর্যায়ে। সে বসা থেকে উঠে দাঁড়ায়, একবার শ্রাবণীর উপর দৃষ্টি ফেলে হাঁটা ধরে মেন দরজার দিকে। শ্রাবণী রাগে ফুসফুস করছে, ল্যাপটপটা পাশে রাখে, সোফায় নরম কাপড়ে খামচে ধরে। রাগে তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। বিষয়টা আরিয়া পেছন ফিরে দেখে, কিন্তু কোনো শব্দ না করে মুচকি হেসে বাসা থেকে বেরিয়ে যায়। নীলাদের ভবনের দক্ষিণ দিকে দোতলা একটা ছোটখাটো ভবন রয়েছে। নীলয় একটি সিঁড়ি বেয়ে উপরে উঠছে, ছোট ছোট খোপ খোপ জানালার মতো, আলো বাতাস আসা যাওয়ার জন্য। এই ভবনটা অতি পুরানো। নিচতলায় দারোয়ান ছাড়া অন্য কেউ থাকে না। উপরের তলায় ভূতের ভয়ে কেউ যাওয়া আসা করে না। প্রায় 20 বছর আগে একজন ছাত্র আত্মহত্যা করেছে এই ছাদে এসে। সেটার জন্য ভয়ে মূলত কেউ আসে না এখানে। কেউ কেউ বলে এখানে মরে যাওয়া ছাত্রর আত্মা এখনো ঘুরে বেড়ায়। নীলয় তা বিশ্বাস করে না। সিঁড়ি একেবারে শেষ প্রান্তে এসে দরজার সামনে দাঁড়ায় সে। খিড়কি লাগানো, অনেকদিন ধরে মনে হয় খোলা হয় না। নীলয় শক্তি খরচ করে দরজাটা খোলে। সাথে সাথে এক ঝটকায় বাতাস এসে তার মুখের উপর লাগে। ভীষণ ভালো লাগার অনুভূতি কাজ করে তার মনে। বিস্তীর্ণ খালি জায়গা, তবে অতটা খোলামেলা নয়। ছাদে ভালো পরিমাণে ময়লা জমে আছে। নীলয় গিয়ে ছাদের এক কোণে দাঁড়ায়। এখান থেকে বেশ ভালো করেই লক্ষ্য করা যাচ্ছে দূরে জলাভূমি। নীলয় পকেট থেকে তার মোবাইলটা বের করে। 2 দিন যাবৎ সেটা বন্ধ ছিল। মোবাইলটা অন করতেই অনেকগুলো মেসেজ, কল, নোটিফিকেশন আসা শুরু করেছে। অনেক পরিচিত মানুষেরা নীলয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সেই পর্যায়েতে যেতে পারেনি। অচেনা একটা নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে, প্রায় 40টির মতো। নাম্বারটা দেখে মনে হচ্ছে এটা প্রাইভেট নাম্বার। নীলয় কপি করে নাম্বারটা একটা ওয়েবসাইটে ঢুকে সেটাই পোস্ট করে। নাম্বারের সমস্ত ডিটেলস চলে এসেছে। মনে মনে হাসে নীলয়। এখন তার কাছে স্পষ্ট হয়ে গেছে যে কে তাকে কল দিয়েছিল। পরিচিত আগন্তুক। এই নিলয়, তুমি কি পাগল? নিজের নামের পাশে পাগল উপাধি পেয়ে দুটো ঘাড় ঘুরিয়ে তাকায় নীলয়। আকাশি রঙের একটা শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে শারমিন ম্যাডাম। নীলয় দ্রুত মোবাইলটা পকেটে রেখে দেয়। শারমিন ম্যাডাম এগিয়ে আসছে নীলয়ের দিকে। মাথায় কোনো সমস্যা আছে নাকি? এমন পানীয় রুম থেকে বের হয়েছো কেন? নীলয় কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার শারমিনের চিকন কোমরের দিকে। কালো একটা তেল নীলয়কে আকর্ষণ করছে। সে কাপা কাপা হাতে কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়। শারমিন এতক্ষণ খেয়াল না করলেও এখন খেয়াল করছে ব্যাপারটা। নীলয় কোমরে হাত দেওয়ার আগেই শারমিন তার হাতটা ধরে ফেলে। লজ্জায় পড়ে যায় নীলয়। মুচকি হাসে শারমিন। দুজন কিছুক্ষণ চুপ থাকে। নীলয় চশমাটা ঠিক করে নেয়, নতুন চশমা, তাই একটু সমস্যা হচ্ছিল। অনেকক্ষণ পর শারমিন বলতে শুরু করে,
কথা বলছো না যে? কি বলবো? কোনো কথা বলা নেই বুঝি? কিছু কথা মনের ভিতরে লুকিয়ে রাখতে হয়। প্রকাশ করো আমার কাছে। সময় হলে প্রকাশ করব, তখন আপনাকে আর বলতে হবে না। আমাকে আপনি করে না বললে খুশি হব। ম্যাডামকে আপনি না বলে কি বলবো? আর আপনি তো সম্মানিত ব্যক্তি। কোমরে হাত দেওয়ার সময় কি কথাটা মনে ছিল না? মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায় নিলয়। জবাব দেওয়ার মতো উত্তর তার কাছে আছে, তবু সে কিছু বলছে না। কিছু কিছু জায়গায় চুপ করে থাকাটাই ভালো। নিলয়ের মুখ থেকে কোনো উত্তর না পেয়ে শারমিন আবারও জিজ্ঞাসা করলো, কি হলো, চুপ হয়ে গেলে যে? অনেক সময় উত্তর জানা থাকলেও চুপ করে থাকাটা বুদ্ধিমানের কাজ, আমার কাছে যেটা মনে হয়। উত্তর নয়, জবাব চাই আমি। আপনি যদি কোনো ছেলের সামনে শাড়ি পরা অবস্থায় কোমর বের করে দাঁড়িয়ে থাকেন, তাহলে তার কি অবস্থা হবে আপনি ভেবে দেখেন তো। শাড়ি পরা মেয়েদের কোমর দেখা গেলে বাকি সব ছেলেদের মাথায় যা আসে, তোমার মাথায় কি সেটাই এসেছে নাকি? আমি কি তাদের থেকে অন্যরকম নাকি? তার মানে তুমি জেনে বুঝে হাত দিতে গিয়েছিলে আমার কোমরে? নিলয় শারমিনের দিকে তাকিয়ে মুখ চেয়ে একটা হাসি দেয়। শারমিন নিলয়ের হাসির দিকে তাকিয়ে আছে, মায়াবী সেই হাসি। কবি বলেছেন, ছেলেদের হাসির থেকে মেয়েদের হাসি অনেক সুন্দর, কিন্তু নিলয়ের হাসি একটা মেয়ের হাসিকেও হার মানাবে। আমি আপনাকে গতকাল একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উত্তর পাইনি। আপনি কথা কাটিয়ে চলে গিয়েছিলেন, এটার মানে কি? কোন প্রশ্নটা জানো? আমার পায়ে যে গুলি লেগেছে আর আমি যে হাসপাতালে ভর্তি আছি, এই কথাগুলো আপনাকে কে বলেছে? সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, আপনি একমাত্র ব্যক্তি যিনি হাসপাতালে আমাকে দেখতে গিয়েছিলেন। তোমার তো তেমন কোনো আত্মীয় স্বজন নেই। আত্মীয় স্বজনের কথা আপনাকে জিজ্ঞেস করিনি, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন দয়া করে। নিলয় জোড়া জড়িতে শারমিন বলতে বাধ্য হলো। সে কিছু একটা ভেবে নিজেকে প্রস্তুত করে বলতে শুরু করে, ওই দিন রাতে অচেনা নাম্বার থেকে আমার কাছে একটা কল আসে। আমি অচেনা নাম্বার দেখে রিসিভ না করে বিছানার উপর রেখে দিই, কিন্তু দ্বিতীয়বার কল দিলে আমি রিসিভ করি। ওই পাশ থেকে একটা মেয়ে কান্না করতে করতে বলে যে নিলয়ের পায়ে গুলি লেগেছে, সে এখন হাসপাতালে ভর্তি আছে। এমনিতেই তোমাকে হলরুমে এবং ক্লাসে না পেয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। মেয়েটার কথা শুনে আমি চলে যাই তোমার কাছে। শারমিন কথাগুলো বলে থামে। নিলয়ের চেহারা নিমেষেই কালো হয়ে যায়। সে শারমিনের কাছ থেকে এমন উত্তর আশা করেনি, ভেবেছিল এটা হয়ে গেছে অন্য কিছু। তাহলে সেদিন রাতের আগন্তুক কি ছিল? নিলয়, কি হয়েছে তোমার সাথে? এতদিনে বা কোথায় ছিলে তুমি? ভাবলেশীন ভাবে তাকিয়ে আছে। শারমিনের কথা তার কান পর্যন্ত পৌঁছেছে, কিন্তু সে ভাবছে অন্য কথা। মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে নিলয়কে। কে সে? কি কারণেই মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে তাকে? চুপ করে থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। ভাবছি সেই মেয়েটা কে ছিল, আমাকে কি জন্য বাঁচিয়েছে। হঠাৎ কোথায় চলে গিয়েছিলে তুমি? আমি কোথাও যাইনি, তারা আমাকে কিডন্যাপ করেছিল। নিলয়, ওরা তোমার মতো অতি সাধারণ ছেলের ক্ষতি করতে চায় কেন? নিলয় মুচকি হেসে জবাব দেয়, আমি যে অসাধারণের মধ্যে সাধারণ একজন ব্যক্তি। তোমার কথার মানে বুঝিনি। রাতে বিছানায় গায়ে নিয়ে দিয়ে ভাবলেই বুঝতে পারবেন আমার কথার মানে। তোমাকে নিয়ে কিন্তু আমার মনে সন্দেহের উৎপত্তি রয়েছে। আমাকে সন্দেহ করলে কিন্তু আপনি নিজেই সন্দেহের মায়াজালে আটকে যাবেন। সাবধানে চলাফেরা করবে। নিলয় শারমিনের কথায় গুরুত্ব না দিয়ে নিজের জায়গা থেকে সরে আসে। শারমিনের দিকে হাঁটা ধরে। সে যেটার জন্য এসেছিল সেই কাজটা করতে পারল না। এর আগেই শারমিন চলে এসেছে। কিছু দূর এগিয়ে গেছে নিলয়, তার পেছনে দু এক পা করে শারমিন এগিয়ে যাচ্ছে। নিলয় শারমিনের রহস্যময় কথা ভাবছে না, তবে শারমিনের কথা ফেলেও দিতে পারছে না, কেননা শারমিন নিলয়ের মোবাইলটা দেখে ফেলেছে। এই কারণে হঠাৎ সন্দেহ করে বসেছে। নিলয়
সিঁড়ি বেয়ে নামতে যেয়ে পড়তে যেতে নিলেই শারমিন ওকে ধরে ফেলে। তৃতীয়বারের মতো শারমিনের হাত ছোঁয়া পেয়েছে নিলয়। ভালোই লাগছে, এ অনুভূতি প্রকাশ করার মতো না। নিলয় শারমিনের চোখের দিকে তাকিয়ে হাসে। শারমিনও সাথে সাথে একটা লাজুক মাখা হাসি উপহার দেয়। সময় দুপুর 1:30। সূর্যের তীব্র আলোয় মানুষের হয়রানি যেন বেড়েই চলেছে, তবুও কেউ থেমে নেই। শহরে ব্যস্ত লোকগুলো সূর্যের আলোয় আরো দ্রুত কাজগুলো করতে ব্যস্ত। অধিক পরিমাণে গাড়ি চলাচল তো আছেই, যার সাথে রাস্তায় জ্যাম ফ্রি। ঠোঁটের কোণে সিগারেট, হাতে এক ব্যাগ ফুলের ঝুড়ি হাতে। বাংলাদেশে মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছে এসিপি লতিফ সাহেব। মূলত তার গন্তব্য হচ্ছে নিজের আহত ফ্রেন্ড জামাল চৌধুরীর কেবিনে। গত রাতে সন্ত্রাসীদের হামলায় জামালের পায়ে বুলেট বিদ্ধ হয়েছে, যার কারণে আজকে সে হাসপাতালে অবস্থান করছে। লতিফ সাহেব বুকে ঝুলিয়ে থাকা কালো চশমাটা চোখে পড়ে নেয়। সূর্যের আলো ওনার চোখের দৃষ্টি ফেলতে বাধা সৃষ্টি করছে। গাড়িটা পার্কিং করে এসে মেন গেটে দাঁড়িয়ে আছে উনি। হাসপাতালের ভেতর ধূম্রপান করা নিষিদ্ধ। লতিফ সাহেব আবার অতিরিক্ত পরিমাণে সিগারেট পান করেন। জামাল অসুস্থ, সেখানে সিগারেট পান করা যাবে না। বন্ধুর সাথে কিছুক্ষণ কথা বলবে তিনি, কিন্তু এতক্ষণ সিগারেট ছাড়া থাকতে পারবে না লতিফ সাহেব, যার কারণে পরপর 3টা সিগারেট নিমেষেই শেষ করে ফেলেছেন তিনি। বর্তমানে হাতে থাকা সিগারেটটাও প্রায় শেষ। তিনি জ্বলন্ত সিগারেটের অংশটুকু নিচে ফেলে দেয়। রৌদ্রে ঝকমক আলোয় দাঁড়িয়ে আরেকটা সিগারেট জ্বালানোর ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই। তিনি নিরুপায়, এখন যেতে হবে প্রাণপ্রিয় বন্ধুকে প্রদর্শন করতে। সিগারেটের প্যাকেটটা হাতে দিয়েও থেমে যান লতিফ সাহেব। ওনার চিন্তা চেতনা বদলে গিয়েছে। হাঁটা ধরে রিসেপশনের দিকে। হাসপাতালে লোকজনের অভাব নেই। একজন অসুস্থ ব্যক্তির সাথে 4 থেকে 5 জন চলে এসেছে। রোগীদের থেকে তাদের আত্মীয় স্বজনের সংখ্যাই বেশি। লতিফ সাহেব ভিড়ের ঠেলে ভেতরে যেয়ে দাঁড়ায়। প্রচুর গরম লাগছে ওনার। রিসেপশনের কাছে বাইরে থেকে দ্বিগুণ ভিড় জমেছে। এত মানুষ দেখে মনে হচ্ছে এখানে বড় ধরনের কোনো মামলা বসেছে। লতিফ সাহেব কোনো মতে রিসেপশনের সামনে এসে দাঁড়াতে পেরেছে। একটা শাড়ি পরা মেয়েকে লতিফ সাহেব নিজের কার্ডটা দেখায়। মেয়েটা কিছুটা অস্বস্তি পড়ে যায়। লতিফ সাহেব মুচকি হেসে জিজ্ঞাসা করে, গতকাল রাতে জামান চৌধুরী নামে একজন পুলিশ অফিসার ভর্তি হয়েছেন, ভিআইপি কেবিনে অবস্থানরত। কোন ফ্লোরের কত নাম্বার রুমে আছে তিনি? মেয়েটা দ্রুত খাতা হাতে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। লতিফ সাহেব জায়গা নিয়ে দাঁড়ায়, অন্যদের সুযোগ করে দিয়েছেন। মেয়েটা খাতা চেক করা শেষ। তিনি লতিফ সাহেবকে দিকে তাকিয়ে বলতে থাকে, 3য় ফ্লোরে 122 নম্বর রুমে জামাল চৌধুরী অবস্থান করেছেন। ধন্যবাদ। ছোট্ট করে মুচকে হেসে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে লতিফ সাহেব। সিঁড়ি বেয়ে এত উপরে ওঠা সম্ভব না, যার কারণে তিনি লিফটের মাধ্যমে 3য় ফ্লোরে যেয়ে পৌঁছায়। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে 122 নম্বর রুমের সামনে এসে দাঁড়ায় লতিফ সাহেব। রুমের ভেতরে কেউ উচ্চ স্বরে কথা বলছে। ব্যক্তিটা অবশ্য জামাল চৌধুরী। ওনার কথা তেজ এত বেশি যে বাইরে থেকেও স্পষ্ট শোনা যাচ্ছে। লতিফ সাহেব ভেতরে যাবে কি যাবে না এটা নিয়ে চিন্তায় পড়ে গেছেন। কারো পার্সোনাল কথা থাকতে পারে। জামাল সাহেবকে যতই ওনার বন্ধু হোক, প্রবেশের দিক থেকে দুজন আলাদা। হয়তোবা প্রয়োজনীয় কোনো কথা বলছে, কিন্তু কার সাথে এমন জোরে জোরে কথা বলছে বাইরে দাঁড়িয়ে কিছুই আন্দাজ করতে পারছে না লতিফ সাহেব। অপেক্ষার প্রহর কেটে গেছে। সে বেশি বিরক্ত বোধ করছে লতিফ সাহেব। আর অপেক্ষা করা যাবে না, মনে মনে ঠিক করে নেন তিনি। ওনার নিজেরও কাজকর্ম আছে। সারাক্ষণ হাসপাতালে থাকলে তো আর হবে না। রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেন তিনি। জামাল ছাড়া অন্য কাউকে লক্ষ্য করলেন না উনি। মস্ত বড় রুমের মাঝামাঝি দিকে 3টা বেড রাখা আছে। এর মধ্য থেকে ওনার পাশেরটায় শুয়ে আছে জামাল। লতিফ সাহেব ফলের ঝুড়িটা টেবিলের উপর রাখে। বেডের পাশে একটা চেয়ার রাখা আছে। তিনি চেয়ারটা নিয়ে বসে। জামাল অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে।
লতিফ কয়েকবার গলা কেশে জামালের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করলো, কিন্তু জামাল মুখ ফেরাচ্ছে না। লতিফ বিরক্ত একটা নিঃশ্বাস ছেড়ে জামালকে ডাকতে শুরু করে। জামান, কিভাবে কি হয়েছে আমাকে বল। এইবার জামাল মুখ ফিরিয়ে তাকায় লতিফের দিকে। গতকাল রাতে একটা গোপন মিশন ছিল। আমি আমার টিম মেম্বারদের নিয়ে সন্ত্রাসীদের বিপক্ষে গুলি চালাই, কিন্তু হঠাৎ করে একটা বুলেট এসে আমার পায়ে লাগে। এরপর আর কিছু মনে নেই আমার। 11টার দিকে জ্ঞান আসলে তোকে কল দিয়ে জানাই আমার করুণ অবস্থা। আমার সাথে মিথ্যা কথা বলছিস কেন? আমি তোর সাথে মিথ্যা বলতে যাব কেন? কারণটা আমি বলবো নাকি তুই নিজেই বলবি? কোনটা? জামাল বিস্মিত হয়ে তাকায় লতিফের দিকে। লতিফ পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে বেডের উপর রাখে। জামাল উঠে বসে, পেছন দিকে হেলান দেয়। লতিফ একটা সিগারেট জ্বালিয়ে জামালের দিকে এগিয়ে দেয়। জামাল সিগারেটে ছোট্ট করে একটা টান দিল। এতক্ষণে তার মাথা ভন ভন করছিল। একজন নার্সের কাছে সিগারেট চেয়েছিল, কিন্তু নার্স সিগারেটের ব্যবস্থা না করে একটা ট্যাবলেট দিয়ে চলে গেছে। সিগারেট না পেয়ে ট্যাবলেট খেয়ে মাথা ব্যথা দূর করার চেষ্টা করলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এতক্ষণ পর সিগারেটের টান দিয়ে জামালের মাইন্ড ফ্রেশ হয়ে গেল। দুই বন্ধু একসাথে বসে সিগারেট টানছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। জামালের বলা কথা লতিফের বিশ্বাস হয় না, আর লতিফের কথায় জবাব জামাল দিতে পারে না। লতিফ, তোর সাহায্য আমার অতি বেশি প্রয়োজন। এখন নিজেকে বড় একা একা মনে হয়। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে লতিফ বলল, আমার বন্ধু সাহায্য চাই আর আমি তাকে সাহায্য করব না, এটা হয় নাকি? আমি অবশ্যই তোরে সাহায্য করব। বল, তোর কি হেল্প করতে পারি আমি? আনঅফিসিয়ালি ভাবে একটা খুন করতে হবে। কার উইকেট ফেলতে হবে? একটা পাগলা হাতির। ছবি বা তার কোনো বায়োডাটা আছে তোর কাছে? শোন, তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা, জিজ্ঞেস কর। জামাল সিগারেটে কয়েকটা টান দিয়ে একটু ভাবুক হয়ে বলতে থাকে, তোদের ডিপার্টমেন্টে একটা ছেলে আনঅফিসিয়ালি ভাবে কাজ করে। হ্যাকিং সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে। নাম তার নিলয়। আমি কার কথা বলছি আশা করি তুই বুঝতে পেরেছিস। বুঝতে পেরেছি। তা এখানে নিলয়ের বিষয়ে কথা আসছে কেন? এর জন্য আসতেছে কারণ নিলয়কে আমি তোর মাধ্যমে মারতে চাই। কি? দাঁড়িয়ে যায় লতিফ সাহেব। রাগে তিনি লাল হয়ে গেছে। জামাল ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে লতিফকে বসতে বলে। কোনো মতে শান্ত হয়ে বসেন তিনি। সিগারেটে আরেকটা টান দিয়ে মাইন্ডটা ফ্রেশ করে নেন। এত চটে গেলে হবে না তো, মাইন্ড সবসময় ঠান্ডা রাখতে হবে। তুই এসিপি হয়ে যদি এমন করিস তাহলে বাকিদের কি হবে? আচ্ছা, তোর কথা সম্পূর্ণ কর। নিলয় ছেলেটা আমার একটা কাজে বাধা সৃষ্টি করছে। তাকে এখন যে কোনো উপায় শেষ করতে হবে। তাই বলে কি তাকে মেরে ফেলতে হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নিলয়কে তো আমি কখনো দেখিনি। তুই দেখিস নি তো কি হয়েছে? আমি তো দেখেছি। তুই কিভাবে দেখেছিস? সে তো সবসময় নিজের পরিচয় গোপন করে রাখে। লতিফের কথা শুনে জামাল উচ্চস্বরে হাসে। লতিফ জামালের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সে বুঝতে পারছে না তার কথা শুনে জামাল এভাবে কেন হাসছে। তুই এভাবে হাসবি না তো, ভীষণ বাজে দেখায়। আমার হাসি বাজে না, মূলত তুই বিরক্ত বোধ করছিস। এমন কিছু না, কথার মধ্যে রহস্য রেখে চুপ মেরে থাকা মোটেও আমার কাছে ভালো লাগে না। নিলয়কে মারতে আমায় সাহায্য করবি তো? নিলয়কে মেরে আমার লাভ কি? 50 কোটি টাকা পাবি। কি? একজন ব্যক্তির জন্য এত টাকা? রহস্যটা কি বলতো? অবাক হওয়ার কিছু নেই, আর রহস্য উন্মোচন করার কিছু নেই। আমি যেটা বলবো ঠিক সেটাই কর তুই। কাজটা কিভাবে করব আর সময় কতদিন লাগবে? নিলয় কিন্তু সাধারণ কেউ না, সাইবার জগতে সবচেয়ে ক্ষমতাশালী হ্যাকার। তাকে মারতে কিন্তু প্রচুর মাইন্ড গেম খেলতে হবে। আমি এত কিছু বুঝি না, আমার চাই টাকা, বিনিময়ে নিলয় তোর। আমি সুস্থ হয়ে প্ল্যানটা তোকে বলবো, ততদিনে তুই তোর টিমকে প্রস্তুত কর। মাথা ঝাঁকায় লতিফ। জামাল সিগারেটের পুরো অংশটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। বসা থেকে উঠে দাঁড়ায় লতিফ। এবার নিজের বন্ধু দিকে তাকিয়ে রহস্যময় মুখে হাসি দিয়ে বেরিয়ে যায় রুম থেকে।
জামাল নিলয়কে মারার প্ল্যান সাজাতে থাকে। রাত তখন বরাবর 12টা। বিছানার উপরে ফোনটা শব্দ করেই বেজে উঠল। ল্যাপটপটা টেবিলের উপর রেখে মোবাইলটা হাতে নেয় নিলয়। অচেনা নাম্বার থেকে একটা কল এসেছে। কলটা রিসিভ করবে কি করবে না এটা নিয়ে চিন্তায় পড়ে যায় সে। এক পর্যায়ে কলটা কেটে যায়। মোবাইলটা বিছানার উপর রাখতে যাবে এমন সময় আবারও বেজে ওঠে। অবশেষে ভয়েসটা চেঞ্জ করে রিসিভ করে সে। ওই পাশ থেকে একটা মেয়ের হাসির শব্দ ভেসে আসছে নিলয়ের কানে। নিলয় চুপ করে আছে। আমি ভুল না হলে ওই পাশের ব্যক্তিটা মিস্টার 440। অপরিচিত মেয়ের মুখে থেকে নিজের পরিচিত নাম শুনে কেঁপে ওঠে নিলয়। এটা ভয় নাকি বিপদের আশঙ্কা কিছুই বুঝতে পারছে না সে। অপরিচিত মেয়েটা ভয়েস চেঞ্জ করে কথা বলছে। নিলয় কল রেকর্ড করতে গেলে দেখতে পায় এটা প্রাইভেট নাম্বার, যার কারণে কল রেকর্ড করা সম্ভব হয় না। মেয়েটা এবার বলতে শুরু করে। কথা না বললে সমস্যা নেই, তবে এতটুকু বলতে চাই যে আপনার সম্বন্ধে আমি অনেক কিছু জেনে গিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং শহীদুল্লাহ হলে থাকেন। এতটুকু যেহেতু জানা আছে আমার, সেহেতু কত নং রুমে অবস্থান করেছেন এটা জানা কোনো বিষয়ই না। এতদিন আপনি মানুষের রহস্যের ভিতর রেখেছেন। আজকের পর থেকে আমি আপনার ডিকশনারির রহস্যময় ব্যক্তি হয়ে থাকব। বেঁচে থাকলে আগামীকাল আপনার সাথে দেখা হবে। আমি আপনার সামনে দিয়ে ঘোরাঘুরি করব, কিন্তু আপনি আমায় চিনতে পারবেন না। আবার কথা হবে আপনার সাথে কোনো এক চেনা পরিচিত গভীর রাতের আধারে। নিলয় কিছু বলার আগেই কলটা কেটে যায়। সে মোবাইলটা বিছানার উপর রেখে চেয়ারে বসে পড়ে আর ভাবতে থাকে মেয়েটার ব্যাপারে। কি অপরিচিত মেয়ে! সত্যি নিলয়ের ডিকশনারির রহস্যময় একজন ব্যক্তি হয়ে গিয়েছে মেয়েটা। আরিয়া আজকের অবেলায় ঘুমিয়ে পড়েছিল। ওর ঘুম ভেঙেছে সন্ধ্যার আগে। আঁধার হয়ে আসছে, চারিদিকে শুনশান নীরবতা। দোতলায় কেউ নেই, কেউ থাকেও না কখনো। এবারের মানুষের সংখ্যা খুবই কম, আর তার সকলে থাকে একতলায়। আরিয়া যখন কিছুর প্রয়োজন হয় তখন সে কাউকে ডাকে, নয়তো নিচে চলে আসে, নিচে নিয়ে আসে। তার সিগারেট ফুরিয়ে গেছে। অন্য সময় সিগারেট শেষ হওয়া মাত্রই দারোয়ান করিম মিয়া নিয়ে আসতো। আরিয়া কাউকে ডাকতে ইচ্ছে করছে না। সে জানালার পাশে গিয়ে বসলো। এখান থেকে পিছড়া রাস্তাটা স্পষ্ট দেখা যায়। রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করছে, নানা ধরনের বিচিত্র মানুষ। কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, মিল হওয়ারও কথা নয়। এক একজনের মস্তিষ্ক এক এক রকমের ভাবনা চিন্তা। কত শত মজার মজার কথা এক একজন ভাবছে, কিন্তু রাস্তার অবস্থান করা ওরা কেউ জানে না। আরিয়া তাদের চেহারা দেখে সব বুঝতে পারছে। বলা হয়ে থাকে সিআইডির চোখ ফাঁকি দেওয়ার সাধ্য কারও নেই। একজন চিকন টাইপের লোক যাচ্ছে, তার হাতে একটা বাজারের ব্যাগ। এমন সন্ধেবেলা কেউ বাজারের ব্যাগ হাতে করে বাসায় ফিরতে পারে? ব্যাপারটা কেমন যেন অদ্ভুত। লোকটাকে আরিয়া আরো কয়েকদিন এই রাস্তায় দেখেছে। ডি ব্লকে থাকতে উনি। বাজার থেকে 5 মিনিটের রাস্তায় ওনার বাসা। লোকটার মনে খুব আনন্দ প্রকাশ পাচ্ছে, কারণ সে বাজার থেকে এমন কিছু একটা নিয়ে এসেছে যেটা সে বিগত বহু বছরেও পায়নি। চিকন টাইপের লোকটি চলে যেতেই একটা অর্ধ উলঙ্গ পাগলকে দেখা গেল। তার চেহারা দেখে বোঝার উপায় নেই সে যে খুব রেগে আছে, তাকে যেন খুব গালি দিচ্ছে। গালি দেওয়ায় একটা লিমিট আছে, কিন্তু সে অনবল গালি দিয়েই যাচ্ছে, তাও আবার উচ্চ স্বরে। আশেপাশে কিছু মানুষ জায়গা ত্যাগ করেছে, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। এমন বাজে গালি যে কেউ শুনলে খুব রাগ লাগে। সে জানালা বন্ধ করে দিল। সমস্ত রুম এখন অন্ধকারে ছেয়ে গেছে। ঘন কালো অন্ধকারে অন্য সব মানুষ কিছু দেখতে পায় না, কিন্তু আরিয়া দেখতে পায়। এইটা তার একটা বিশেষ দিক। আরিয়া অন্ধকারের মধ্যে হেঁটে যাচ্ছে। তার দৃষ্টিশক্তি কম হলেও আন্দাজ করার ক্ষমতা অধিক। সে হেঁটে খাটের পাশে গিয়ে দাঁড়ায়। দেয়ালে লাইটের সুইচ বিদ্যমান। কোন সুইচটা দিলে বাল্ব জ্বলবে জানা নেই তার। একটা একটা করে সুইচ ক্লিক করতে থাকলো। সবগুলো সুইচ ক্লিক করার পরেও বাল্ব জ্বলল না। বিরক্ত বোধ করলো আরিয়া। সে অন্ধকারের মধ্যে আবারও জানালার দিকে হাঁটা ধরে। অমনি দরজা ধাক্কানোর আওয়াজ।
আরিয়া স্থির হয়ে দাঁড়ায়। দরজা লক খোলা আছে, তাহলে ধাক্কানোর প্রয়োজন কি? এখন ধাক্কানোর শব্দ বন্ধ হয়ে গেছে, হয়তো সে রুমে প্রবেশ করেছে। আরিয়া রিনরিনিয়ে গলায় বলল, কে কে আসছে রুমে? করিম চাচা, আপনি এসেছেন? কথা বলছেন না কেন? আরিয়ার কথার জবাব কেউ দিল না। সে নিজের কানকে সতেজ করে, কারো নরম পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। যে রুমে এসেছে সে একটা মেয়ে, কারণ হাঁটার সাথে সাথে নুপুরের শব্দ হচ্ছে। আরিয়া কিঞ্চিত ভয় পেয়ে গেল। অন্ধকারে কিছু না দেখা গেলেও আরিয়া পরিষ্কার বুঝতে পারছে আগন্তুক তার পেছনে এসে দাঁড়িয়েছে। সে যত বড় হ্যাকার হোক না কেন, আমি তাকে ভয় পাই না। বলেছিলাম নিলয়কে খুঁজে বের করব, ঠিক তাই করলাম। এখন শুধু চোখের সামনে দেখার বাকি। মানুষের কণ্ঠস্বর শুনে শান্ত হয় আরিয়া। এতক্ষণ সে মনে মনে ভাবছিল তার রুমে কোনো ভূত প্রবেশ করেছে। অবশ্য ভূত বলতে কিছু আছে এটা সে বিশ্বাস করে না, তবে খারাপ আত্মা আছে বলে এটা বিশ্বাস করে। এইবার আরিয়া বলে উঠল, কে আপনি? আর নিলয়ের সম্বন্ধে এগুলা কি বলছেন? আমি কে সেটা তো এখন বুঝতে পারবেন না, তবে সময় হলে ঠিকই অনুভব করতে পারবেন আমি কি করতে পারি। তুমি কি শ্রাবণী? চিনেও না চেনার ভান ধরেছেন আপনি? এটা আপনার গলার স্বর শুনেই বোঝা যাচ্ছে। সত্যি আমি তোমার কণ্ঠ শুনে বুঝতে পারিনি তুমি শ্রাবণী। রুমে প্রবেশ করা মেয়েটা শ্রাবণী। আরিয়া পেছনের দিকে তাকায় ঘাড় মুড়ে। বিছানার ওপর থেকে মোবাইলটা নিয়ে ফ্ল্যাশ অন করার উদ্দেশ্যে সে দুপা এগিয়ে গেলেই ধাক্কা খায় শ্রাবণীর সাথে। ধাক্কা খেয়ে শ্রাবণী নিজেকে ঠিক রাখতে পারে না, আরিয়ার শার্টের কলার টেনে ধরল। আরিয়া পড়ে যাচ্ছিল এমন অবস্থা, তবে নিজেকে কিছুটা কন্ট্রোল করতে পেরেছে। কিন্তু শ্রাবণী তার শার্টের কলার টান দেওয়ায় নিজেকে ঠিক রাখতে না পেরে দুজন একসাথে বিছানায় পড়ে গেল। শ্রাবণী নিচে, তারপর আরিয়া, দুজনের ঠোঁট এক জোড়া হয়ে এসেছে। আরিয়া এমন অবস্থায় পড়বে ভেবেছিল না। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে শ্রাবণী তাকে নিচে ফেলে তার উপর চেপে বসে। আরিয়াকে এক রাশ অবাক করে দিয়ে শ্রাবণী নিজের মিষ্টি ঠোঁট জোড়া দ্বারা চুম্বন করতে লাগলো। আরিয়া চোখ জোড়া মস্ত বড় আকার ধারণ করেছে, তবে সে কিছু দেখতে পেল না অন্ধকারের জন্য। শ্রাবণীর ঘন কালো লম্বা চুলগুলো আশপাশ দিয়ে ঘিরে আছে। শ্যাম্পু করা চুলের সুবাস নেশা জড়িয়ে আসছে। আরিয়া এতক্ষণ ছোটার জন্য জোরাজোরি করলেও এখন সেটা বন্ধ হয়ে গেছে। শ্রাবণীর ঠোঁটের মিষ্টি জীবাণুর সাথে নেশামুক্ত শ্যাম্পু করা চুলের সুবাস আরিয়াকে যেন নেশাগ্রস্ত করে ফেলেছে। আরিয়া শ্রাবণীর চুলে মুঠি ধরে। দুজন দুজনার আর একটু কাছে আসার প্রচেষ্টায় আছে। এখন তারা না পারছে দুটো দেহ এক হয়ে যেতে। আরিয়ার নিঃশ্বাস কিঞ্চিত পরিমাণ বন্ধ হয়ে আসছে, তবু সে থেমে নেই। শ্রাবণীর ঠোঁটে জোরে একটার পর একটা চুমুন করেই যাচ্ছে। এর মধ্যেই হঠাৎ আরিয়া নিচে ঠোঁটে শ্রাবণী হালকা করে কামড় দিল। আরিয়া অনুভব করলো তার ঠোঁট কেটে বের হয়েছে রক্ত। লবণাক্ত রক্ত এখন মিষ্টিতে পরিণত হয়েছে। আরিয়া শ্রাবণীকে কোনোভাবে ছাড়ছে না। শ্রাবণী ছোটার চেষ্টা করলেও আরিয়া তাকে ছাড়ছে না। আরিয়া নিজের কন্ট্রোল কিছুটা হারিয়ে ফেলেছে। শ্রাবণীর পরিধানে একটা পাতলা গেঞ্জি। আরিয়া সেই গেঞ্জি ভেদ করে শ্রাবণীর কোমরে হাত দিয়ে ফেলে। শ্রাবণী বুঝে গেছে আরিয়াকে এই মুহূর্তে না থামালে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। সে আর এক মুহূর্ত দেরি না করে আরিয়াকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে আরিয়া হুঁশ এসেছে। সে এক লাফে দাঁড়িয়ে যায়। শ্রাবণী বিছানা থেকে নেমে দাঁড়ায়। এতক্ষণ কেউ কাউকে দেখতে না পেলেও ঠিকই অনুভব করতে পেরেছে। অল্প মধু খেয়ে আপনার হুঁশ নেই, এখনো তো বাকি মধু পড়েই রয়েছে। সেগুলো খেলে তো আপনার আর কন্ট্রোলই থাকবে না। শ্রাবণীর কথায় আরিয়া লজ্জা বোধ করলো। এতদূর পর্যন্ত যাওয়া তার ঠিক হয়নি। একটা ভেবে মুচকি হাসে আরিয়ান, তবে বিষয়টা তার কাছে বেশ ভালো লেগেছে। হাসছেন যে? কিছুটা অবাক হয় আরিয়া। এমন অন্ধকারে শ্রাবণী কিভাবে তার মুচকি হাসি উপলব্ধি করতে পেরেছে? বললেন না যে, হাসছিলেন কেন?
আমি অন্ধকারে মুচকি হেসেছি। এটা তুমি কিভাবে উপলব্ধি করলে? মাথায় আসছে না। মোটা কণ্ঠস্বরের অধিকারী ব্যক্তিরা যখন মুচকি হাসে তখন তাদের কণ্ঠনালী কিছুটা উল্লাস প্রকাশ করে, আর সাথে সাথে নীরব একটা শব্দ হয়। শব্দটা এত নীরব যে হাসি দেওয়ার ব্যক্তিও সেটা শুনতে পায় না। তাহলে তুমি কিভাবে শুনতে পেলে? শুনশান নীরবতা বিরাজ করছে এই রুমে, আর মানুষের কান দিয়ে যে রাতের বেলায় বেশি তীক্ষ্ণ থাকে, যার কারণে আমরা রাতের বেলায় ভালো শুনতে পাই। তখন নিলয়ের ব্যাপারে কি যেন বলতেছিলে? সেটা বলার সুযোগ কই দিলেন আমাকে? এর আগেই তো আমার মতো পিচ্চি সরল সোজা মেয়ের উপর রোমান্টিক অত্যাচার শুরু করে দিয়েছেন। রোমান্টিক অত্যাচার আমি আগে থেকে শুরু করেছি নাকি তুমি করেছো? যাই হোক, আমি আর আপনি তো একই কথা, তাই না? আরিয়া কথা বলতে বলতে বিছানার উপর থেকে মোবাইলটা উঠিয়ে হাতে নেয়। ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আশেপাশে তাক করে। শ্রাবণীকে দেখা গেল কালো কালারের একটা লম্বা প্লাজো এবং আকাশি কালারের গেঞ্জি পরিধা। লম্বা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ফর্সা চেহারায় ভূতের মতো লাগছে তাকে। তুমি আমার সামনে আর এইভাবে আসবে না। মাথা উঁচু করে আরিয়ার দিকে তাকায় শ্রাবণী। আরিয়ার কথার মানে কিছু বুঝতে পারল না সে, তাই শ্রাবণী আরিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনার সামনে এইভাবে আসবো না এর মানে কি? তুমি দেখতে তো মাশাআল্লাহ। দিনের বেলা দেখে কতবার তোমার উপর বিমোহিত হয়েছি তার হিসেব নেই। আর আজকে রাতের বেলায় এমন পোশাক, ফাঁকা রুমে তোমাকে দেখে তো আমি শেষ। কন্ট্রোল হারিয়ে ফেলার মতো অবস্থা। কন্ট্রোল হারাতে নিষেধ করেছে কে? তাহলে কি কন্ট্রোল হারানোর অনুমতি পেয়ে গেছি? কথা বলে আরিয়া শ্রাবণীর দিকে লোভনীয় দৃষ্টিতে এগিয়ে আসছে। আরিয়ার মতিগতি ভালো ঠেকছে না এই শ্রাবণী, তাই লজ্জামাখা হাসি দিয়ে একটু পিছিয়ে গিয়ে পড়ল। আরেকবার এগোলে কিন্তু ভালো হবে না। বাধা দিচ্ছ কেন? আমি তো অনুমতি প্রাপ্ত। অনুমতি পেয়েছেন তো কি হয়েছে? লাইসেন্স তো নেই। তুমি চাইলেই কিন্তু লাইসেন্সটাও বানিয়ে ফেলা সম্ভব। থাক, লাগবে না, লজ্জা লাগছে আমার। লজ্জা পাচ্ছ কেন? লজ্জা ভাঙার দায়িত্ব তো আমার। ইস, কি যে বলেন আপনি। মুচকি হেসে শ্রাবণীর দিকে আরেকটু এগিয়ে যায় আরিয়া। শ্রাবণী পিছিয়ে যায়। একজন এগোচ্ছে তো আরেকজন পিছিয়ে যাচ্ছে। এমন সময় শ্রাবণী গিয়ে পেছনের দেয়ালে আটকে যায়। আরিয়া শ্রাবণীর একেবারে কাছে চলে আসে। ডান হাতটা শ্রাবণীর দিকে এগিয়ে দেওয়ার মাত্রই নিচ থেকে পিস্তল চালানোর একটা শব্দ হয়। আরিয়া হাত নামিয়ে নেয়। শ্রাবণী ভয় পেয়ে আরিয়াকে জড়িয়ে ধরে। আরিয়া সময় নষ্ট না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে পিছনে শ্রাবণী। এক পর্যায়ে তারা থেমে যায়। শ্রাবণীর পিতার রুমের সামনে আসে। হালকা অন্ধকার এবং হালকা আলোয় দেখা গেল কালো পরিধান করা একজন অচেনা আগন্তুক দ্রুত বেরিয়ে গেল। আরিয়া যেটা সন্দেহ করেছিল ঠিক তাই হলো। সে রুমের ভেতরে প্রবেশ করলো এবং দেখলো যে রক্তে মাখা দেহে একজন ব্যক্তি নিচে পড়ে আছে এবং তার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে। রক্তমাখা দেহ নিচে পড়ে থাকা ব্যক্তির দিকে এগিয়ে যায় আরিয়া। পাশে আরেকজন দাঁড়িয়ে আছে, তাকে দেখে শহরে চেনা যাচ্ছে। এটা এই বাসার দারোয়ান করিম মিয়া। সে গলা খাঁকড়িয়ে একাধারে কান্না করে যাচ্ছে। শ্রাবণী খাটের পাশে দাঁড়িয়ে যায়, লক্ষ্য দৃষ্টি তার নিচে পড়ে থাকা ব্যক্তির দিকে। আরিয়া স্পর্শ করে লোকটা সরিয়ে কেমন যেন ঠান্ডা অনুভব করলো সে। মৃতদেহ তো সাধারণত গরম থাকে না, ঠান্ডা হয়ে যায়। তাহলে কি লোকটা মারা গেছে? জানা নেই আরিয়ার, তবে সে সময় নষ্ট করে না। লোকটার মুখ ফিরায় তার দিকে। লোকটা আর কেউ নয়, শ্রাবণীর বাবা আদনান সাহেব। শ্রাবণী তার বাবার অবস্থা এমন দেখে স্থির হয়ে বিছানায় বসে পড়ে। শ্রাবণীর দিকে তাকায়। মেয়েটা এমনভাবে তাকিয়ে আছে তার পিতার দিকে যেন সে নিজের চোখে ঠিক বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। বিশ্বাস অবিশ্বাসের দোলা থেকে নিজেকে সামলে নিতে না পেরে সে কান্না করা শুরু করলো।
আরিয়া এসে শ্রাবণীর পাশে বসলো এবং নরম গলায় বলল, শ্রাবণী, এইভাবে ভেঙে পড়লে হবে না, শক্ত হতে হবে তোমাকে। শ্রাবণী কান্না থামায় না। আরিয়া সান্ত্বনামূলক কথাগুলো শুনে সে আরো বেশি ভেঙে পড়ল। আরিয়া সাহেব, আমি আপনার উদ্দেশ্যে ভীষণ জরুরি একটা চিঠি নিয়ে এসেছি। চিঠিটা এই মুহূর্তে আপনাকে দেওয়া ঠিক বলে মনে হচ্ছে না, তাই এটা এখন না দিয়ে একটু পরে দেই। নিজেকে সামলে নেন আপনি। দরজার সামনে থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসায় আরিয়ার কানে সে মেয়েটির দিকে তাকালো। সরল ধরনের মুখ, যে মুখ অল্পই বিস্তৃত হয়। মেয়েটার সুন্দর চেহারা, মাথার চুলে কালার করা এবং কুকড়ানো। কালার করা না থাকলে আরো সুন্দর লাগতো। বয়স কত হবে, 24 কিংবা 25? মনে তো হয় আরো কম। কপালে টিপ দিয়েছে, টিপটা ঠিক মাঝখানে হয়নি, ডান দিকে সরে আছে। মেয়েরা সাধারণত টিপ দেওয়ার ব্যাপারে খুব সাবধানী হয়, কারণ গ্রাম বাংলায় বলা হয়ে থাকে নারীদের টিপ একপাশে হলে কপালের সতীন জোটে। নিজের স্বামীর ভাগ কোনো নারী কখনো দিতে চায় না, তাই টিপ দেওয়ার সময় বাড়তি সাবধানতা। এই মেয়েটা হয়তো তেমন সাবধানী নয়, কিংবা গ্রামের কুসংস্কারটা জানে না, তাই হয়তো বেখালিভাবে টিপ লাগিয়েছে। অন্ধকারের মধ্যে আলো ফুটিয়েছে রুমের দেয়ালে ঝুলে থাকা বাল্বটা। মেয়েটার চোখে কাজল দিয়েছে। গায়ের রং অতিরিক্ত সাদা বলেই চোখের কাজলটা ফুটে উঠেছে। শ্যামলা মেয়েদের চোখের কাজল মানায়, ফর্সা মেয়েদের মানায়, তবে অতটা সৌন্দর্য প্রকাশ পায় না। তারপরেও এই মেয়েটিকে কেন জানি বেশ মানিয়েছে। সে পরেছে আকাশি রঙের শাড়ি। এখানকার মেয়েরা আকাশি রংটা বেশি পরেছে। আরিয়া ডিউটিতে যাওয়ার সময় প্রায় আকাশি রঙের শাড়ি পরা তরুণীদের দেখে থাকে। শহরে মেয়েরা আগে শাড়ি পরা এত পছন্দ করতো না। বর্তমানে হাতে গোনা কয়েকটা মেয়ে বাদে সব মেয়েদেরই বয়ফ্রেন্ড নামক জীবনটা রয়েছে। বয়ফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্যই মূলত তাদের শাড়ি পরা। সময়ের সঙ্গে সঙ্গে মেয়েদের পোশাক আশাক এবং সেগুলোর রঙের পছন্দ বদলেছে। মেয়েটি অবাক হয়ে পড়ল। মেয়েদের চোখের মায়ায় সবচেয়ে বিষাক্ত মায়া। বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমার প্রতি আসক্ত হয়ে যাবে। এর চেয়ে ভালো হবে দৃষ্টি ত্যাগ করুন। আরিয়া ভুল কুচকালো। মেয়েটা ঠিকই বলেছে, মেয়েদের চোখ পুরুষের সবচেয়ে বেশি আকর্ষণ করে। চোখের দৃষ্টি সরিয়ে অন্যত্রে তাকায় আরিয়া। মেয়েটা মুহূর্তের মধ্যে মুচকে হাসলো। সেই হাসি দেখা না গেলেও বেশ ভালো করে উপলব্ধি করা যায়। অনুমতি পেলে চিঠিটা আপনার হাতে দিতে পারি? আপনার নামই তো জানা হলো না। নাম জানা কি বেশি জরুরি? অচেনা নারীর কাছ থেকে কোনো প্রকার চিঠি নেওয়ার ইচ্ছে আমার নেই। চিঠিটা আপনার জন্য অতি প্রয়োজনীয়। একটু ভেবে দেখেন, হয়তো নতুন কিছু জানতে পারবেন কিংবা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে পারবেন। আপনি অমন চেহারা করে থাকবেন না, আপনাকে বয়স্ক মানুষের মতো লাগে। আমি আসলে কথা একটু বেশিই বলি। আপনি বিরক্ত বোধ করছেন না তো? বুঝতে পেরেছি। আমার এই বকবক শুনে আপনি মনে মনে খুবই বিরক্ত হচ্ছেন, কিন্তু কিছুতেই সেটা প্রকাশ করছেন না। আপনি নিজেকে ব্যস্ত রাখার জন্য অন্য কিছু ভাবছেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কি আমার বকবকানিতে বিরক্ত হচ্ছেন না? আরিয়া কোনো প্রকার জবাব না দিয়ে কিছুক্ষণ চুপ থাকলো। পাশে বসা শ্রাবণী সেই কখন থেকে আরিয়ার শার্ট খামচে ধরে কান্না করছে। আরিয়া বেশ বিরক্ত। পুরুষের একটা বয়স পর্যন্ত হয়তো মেয়েদের আকর্ষণ, অর্থহীন কথা শুনতে ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। এই মেয়েটাকে অকারণে কথা বলেই যাচ্ছে। আরিয়া তার এই ধরনের ফালতু কথা শুনতে চাচ্ছে না। মেয়েটার মনে গোপন কোনো টেনশন কি আছে যেটা তার মনের ভিতরে খাঁজ কাটছে? টেনশনের সময় ছেলেরা কম কথা বলে, কিন্তু মেয়েরা বলে বেশি। এটা ভালো দিক হচ্ছে মেয়েটার গলার স্বর স্বাভাবিক মিষ্টি। কথাটা শুনতে ভালোই লাগে, কিন্তু আরিয়ার বিরক্ত লাগছে। মেয়েটার গলার স্বর একঘেয়ে হলেও এতক্ষণে মাথা ধরে যেত। আমি আর অপেক্ষা করতে পারবো না। আপনার চিঠি আপনি নিজ দায়িত্বে রেখে দেন।
মেয়েটার কথা বলে এক মুহূর্ত অপেক্ষা না করে চিঠিটা বিছানার উপর রেখে বেরিয়ে যায় রুম থেকে। আরিয়া খেয়াল করলো বিছানায় তার দিকে এগিয়ে আসার সময় কেমন যেন ভয় পাচ্ছিল, গোপন কোনো কিছু প্রকাশ করে যাওয়ার ভয়। আরিয়া চিঠির খামটা হাতে নেয়। শ্রাবণী আরিয়াকে ছেড়ে তার বাবার কাছে যায়। টেবিলের ওপর টেলিফোনটা বেজে ওঠে। আরিয়া একবার টেবিলের ওপর থাকা টেলিফোনের দিকে তাকায়, আরেকবার চিঠির খামের দিকে। সে খামটা খোলে, কয়েকটা লাইন মাত্রই লেখা। এটাকে চিঠি বলা যায় না, মনের ভাব লিখে প্রকাশ করা হয়েছে। বেশ সুন্দর করে লেখা, কোনো প্রকার কাটাকাটি নেই। পড়া আরম্ভ করলো সে। টাকার নেশা কম বেশি সবারই থাকে, তবে টাকার প্রতি আমার নেশা একটু নয়, অনেকটাই বেশি। মোস্তফা কামাল আমার বেশ ভালো বন্ধু ছিল, কিন্তু কথায় আছে না, সম্পর্কের মধ্যে টাকা চলে আসলে সম্পর্কের কোনো দাম থাকে না, টাকারই দাম থাকে। এটাই হয়েছে আজকে। আমি জানি চিঠিটা যখন কোনো একজন ব্যক্তি পড়েছে ততক্ষণে মোস্তফা কামাল মৃত্যুবরণ করেছে। আমি আমার প্রাপ্য টাকা বুঝে নিয়েছি, কিন্তু মোস্তফা কামাল তার নিজের টাকা বুঝে নেওয়ার আগেই পৃথিবী ত্যাগ করেছে। খুনটা আমিই করেছি, তবে নিজ হাতে নয়, অন্যের হাত দিয়ে। নিজের বন্ধুকে মেরে ফেললে নিজেই কষ্ট পাবো। বিদায় সম্ভাব্য সহজতম পদ্ধতি। শেষের কথায় মানে বুঝতে পারল না আরিয়া, তবে সে এটা বুঝে গিয়েছে। কিছুক্ষণ আগে বেরিয়ে যাওয়া অচেনা আগন্তুকটা শ্রাবণীর পিতাকে মেরে গেছে। আরিয়া মনে প্রশ্ন রাখলো, আগন্তুক বেরিয়ে যাওয়ার সময় করিম মিয়া তো রুমের ভেতরে ছিল, তার মানে কি সে দেখেছে কিভাবে খুন হয়েছে? প্রশ্নটা মনে জাগতেই আরিয়া ঝটপট করে উঠল। করিম চাচা কিছুক্ষণ আগে রুম থেকে বেরিয়ে গিয়েছে। একজন কোট পরিধান করা ব্যক্তি কে ছিল সে? আরিয়ার করা প্রশ্নে ভরকে যায় করিম মিয়া। সে ভাবতে পারেনি আরিয়া এত তাড়াতাড়ি প্রশ্ন করে বসবে। কান্না থামায় করিম মিয়া, আশপাশে কতবার তাকায়নি। আরিয়ার কাছে করিম মিয়া হাব ভাব সুবিধে ঠেকছে না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। করিম মিয়া আমতা করে বলে, আমি যখন বড় স্যারের রুম থেকে গুলির শব্দ শুনি তখনই দৌড়ে এখানে চলে আসি, আর এসেই একজন অচেনা ব্যক্তিকে দেখি, যার ডান হাতে ছিল পিস্তল, বাম হাতে সিগারেট। এর বেশি আমি আর কিছুই জানি না বা দেখিনি। এই মুহূর্তে করিমের কথা বিশ্বাস না করে আর কোনো উপায় নেই। আরিয়া সেটাই করলো। শ্রাবণীর কান্না থেমে গেছে। আরিয়া গিয়ে শ্রাবণীকে খাটে এনে বসায়, তারপর করিম মিয়াকে উদ্দেশ্য করে বলে, করিম চাচা, আপনি আঙ্কেলের লাশ দাফনের ব্যবস্থা করুন, আমি এদিকটা সামলে নিচ্ছি। আর আমার জানা মতে শ্রাবণীদের কোনো আত্মীয় স্বজনও নেই, তেমন কাউকে জানানোর প্রয়োজনও নেই। আচ্ছা, আমি সব কিছুর ব্যবস্থা করছি। আর শোনেন, করিম মিয়া পেছন ফিরে আরেকবার তাকায়। বিদ্যুতের কি সমস্যা হয়েছে একটু জেনে আসবেন। মাথা ঝাঁকিয়ে রুম থেকে হনহন করিয়ে বেরিয়ে যায় করিম মিয়া। আরিয়ার কাছে বিষয়টা এখনো স্পষ্ট মনে হচ্ছে না। প্রশ্নটা মাথায় আসতে দেরি, কিন্তু শ্রাবণীকে জিজ্ঞেস করতে দেরি হলো না। আঙ্কেলের খুনের ব্যাপারে করিম চাচার কোনো প্রকার হাত নেই তো? শ্রাবণী, তোমার কি মনে হয় করিম চাচা এমন কিছু করতে পারে? আমি জানি না আরিয়া, এই ব্যাপারে কিছু শুনতেও চাই না। যা করার তুমি করো, আমার ভালো লাগছে না কিছুই। আরিয়া চুপ হয়ে যায়। পকেট থাকা মোবাইল ফোনটা কেমন করে কেঁপে উঠল তার। ফোনটা হাতে নেয় সে। অপরিচিত একটা নাম্বার থেকে কল এসেছে। আরিয়া মনে হলো সে রিসিভ করবে না, কিন্তু তৎক্ষণাৎ সে দেখতে পেল প্রাইভেট নাম্বার থেকে কল এসেছে। সঙ্গে সঙ্গেই রিসিভ করলো। ওই পাশ থেকে মোটা কণ্ঠের একজন পুরুষের আওয়াজ ভেসে আসলো। কিছু কিছু মানুষের ভাগ্য বড়ই খারাপ হয়, যেমন বিয়ের আগে নিজের শ্বশুরের লাশ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে কার না মন ভেঙে যায়। যা বলার স্পষ্ট করে বলুন। আমি কেবল বলেই যাব, তুমি শুধু শুনেই যাবা। এই মুহূর্তে এগুলো শোনার টাইম আমার নেই। সময় করে নিতে হয়। যাকগে, সাবধানে থেকো। পরবর্তী টার্গেট তুমি, নয়তো মোস্তফা কামালের মেয়ে শ্রাবণী হবে। আপনি কি আমাকে ঠেট দিচ্ছেন? মিস্টার 440 কখনো কাউকে থ্রেট দেয় না, তার মুখের আওয়াজই একটা থ্রেট। আরিয়া কিছু বলার আগেই
তার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় শ্রাবণী। আরিয়া রাগের দৃষ্টিতে তাকায় শ্রাবণীর দিকে। শ্রাবণী কোনো তোয়াক্কা না করেই বলে উঠল, সরি, আমি জানি তুই হচ্ছিস হ্যাকার নিলয়, তোকে চিনতে আমার অসুবিধে হচ্ছে। তবে একটা কথা মাথায় রাখিস, মৃত্যু তোর আমার হাতেই হবে। কথা বলে শ্রাবণীর মোবাইলটা বিছানার উপর ফেলে দেয়। আরিয়া শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। শ্রাবণী কি তাহলে নিলয়কে চিনে ফেলেছে?